গল্প ওহে প্রিয় জান্নাতুল নাইমা। গল্পের পঞ্চম অংশ। পর্ব ৩৩। বনের পাশে চুপটি করে শুয়ে আছে আহি। খাবার ঘর থেকে শুনতে পাচ্ছে হ্যাভেনের অট্রহাসির শব্দ। তার মা হাসছে কিনা জানা নেই, তবে হ্যাভেনের হাসি আর কথার ফাঁকফোকরে তারও টুকটাক কথা শোনা যাচ্ছে। অবাক না হয়ে পারল না হ্যাভেন তার মায়ের সাথে গল্প গুজব করছে। ভারী আশ্চর্যের বিষয়। তার মা যে সাহস করে নিজে থেকে একটাও অপ্রয়োজনীয় কথা বলবে না তা খুব ভালো করেই জানে। তার মানে কথার সূত্রপাত হ্যাভেন দ্বারাই। মানুষটা এত নাটক কেন করছে? শুধুমাত্র তাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য? তাকে ফিরিয়ে নেওয়ার জন্য এসবের তো প্রয়োজন পড়ার কথা না, তাহলে কেন করছে এসব? হ্যাভেন চাইলেই আবারও তাকে জোরপূর্বক নিজের কাছে নিয়ে যেতে পারে। আবারও তার ওপর নিজের কর্তৃত্ব ফলাতে পারে। সে যত যাই বলুক সেসবে কেয়ার করার মতো ছেলে তো হ্যাভেন কখনোই ছিল না। তাহলে এসব কেন করছে? হঠাৎ এত গুরুত্বই বা কেন দিচ্ছে? নিজের মধ্যেকার পরিবর্তনটা বোঝাতে চাইছে? এত দ্রুত কোন মানুষের মাঝে পরিবর্তন আসতে পারে? হ্যাঁ পারে, গিরগিটির ন্যায় মানুষরাই পারে নিজেদের মাঝে পরপর পরিবর্তন আনতে। অতিরিক্ত চিন্তায় মাথা ধরে এলো। ওঠে বসে বার কয়েক শ্বাস নিয়ে আবারও অনার পাশে শুয়ে পড়ল আহি। কিন্তু খুব বেশি সময় শুয়ে থাকতে পারল না। হ্যাভেন তার নাম ধরে উচ্চকণ্ঠে ডাকতেই ধরফরিয়ে উঠে বসল। রাত প্রায় একটা ছুঁই ছুঁই। বিদঘুটে অন্ধকারের পাশাপাশি চারদিকে নেমে এসেছে তীব্র নীরবতা। সেই নীরবতাকে ছাপিয়ে দিয়েছে হ্যাভেনের এই উচ্চধ্বনি। চোখ বড় বড় করে গায়ে কোনোরকম ওড়নাটা চাপিয়ে দৌড়েই খাবার ঘরে চলে গেল। সোফায় পায়ের ওপর পা তুলে বসে আছে হ্যাভেন। আহিকে দেখা মাত্রই আবারও উচ্চস্বরে ডেকে উঠল তার নাম ধরে। অবাক না হয়ে পারল না আহি। সেই সাথে বেশ চটেও গেল। এগিয়ে গিয়ে সম্মুখে দাঁড়িয়ে চোখ মুখ কুঁচকে ক্ষিপ্ত মেজাজে বলল, আশ্চর্য, এভাবে ষাঁড়ের মতো চেঁচাচ্ছেন কেন? এটা কি আপনার নিজের বাড়ি পেয়েছেন? আব্বু আম্মু কি ভাববে? পাড়ার লোকজনের ঘুমো তো হারাম করে ছাড়বেন দেখছি। বউ কাছে না এলে এভাবেই ডাকতে হয় সুন্দরী। পুরো এলাকা জানিয়ে ছাড়বো আমার বউ আমার কাছে আসে না। উচ্চকণ্ঠে কথাগুলো বলে উঠতেই আহি ভয় আরেকটু এগিয়ে দুহাত উঠিয়ে বলল, চুপ চুপ, আস্তে বলুন আস্তে বলুন। ছি ছি আব্বু আম্মু বোধ হয় শুনেই ফেলল, দোহাই আপনার, যা বলার নিচু স্বরে বলুন। পায়ের ওপর থেকে পা নামিয়ে চট করে ওঠে দাঁড়ালো হ্যাভেন। আহি হকচকিয়ে খানিকটা পিছিয়ে গেল। হ্যাভেন সঙ্গে সঙ্গেই তার দিকে দুকদম এগিয়ে গিয়ে চোখে মুখে দুর্বৃত্ত হাসি ফুটিয়ে তুলে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, ওকে ডান, এভাবেই বলবো। রক্ত শ্বাসের তীব্র স্পর্শে পুরো শরীর শিউরে উঠল আহির। নিজেকে তরিতগতিতে ধাতস্থ করে নিয়ে রুক্ষ কণ্ঠে বলল, একদম চুপচাপ ঘরে গিয়ে শুয়ে পড়ুন, নয়তো আমি কঠোর হতে বাধ্য হব। ঘরে চলো আহি, আর রেগে থেকো না, আমি এ দহন আর সইতে পারছি না, ট্রাস্ট মি জান। গলা ফাটিয়ে চিৎকার করে কথাগুলো বলতেই আহি দ্রুত তার মুখ চেপে ধরে ফিসফিস করে বলে উঠল, দোহাই আপনার, চিল্লাবেন না, এমন করছেন কেন? আপনার না হয় লজ্জা নেই? আপনি চরম পর্যায়ের একজন বেশরম আমি জানি। কিন্তু আমার আব্বু আম্মু আমি বা ছোট বোন কেউই আপনার স্বভাবের নয়, তাই দয়া করে আস্তে কথা বলুন। লজ্জা নারীর ভূষণ, নারীরা লজ্জা পেয়ে লালে লাল নীলে নীল হবে, এটাই স্বাভাবিক, কিন্তু শ্বশুর মশাইয়ের লজ্জা আছে, বিষয়টা বড়ই দুঃখজনক। রাগে ফুঁসে উঠল আহি, অগ্নি চক্ষুতে চেয়ে দাঁত কিরমির করতে থাকল শুধু। তাকে কে জব্দ করতে পেরে বেশ মজা পেল হ্যাভেন। মনে মনে হ্যারিকে অসংখ্য ধন্যবাদও জানালো। ভাগ্যিস তার ভাইয়েরা এবং বন্ধুরা তার খারাপ সময়ে এভাবে পাশে থাকছে। মাথা গরম হলে দ্রুত ঠান্ডা করা যাচ্ছে, সেই সাথে বউ কন্ট্রোল করার পরামর্শ পাওয়া যাচ্ছে। আহির অল্প রাগ, অল্প অভিমান, অল্প ভয় মিশ্রিত মুখটা দেখে মুচকি হেসে হাতের তালুতে শব্দ করে চুমু খেল হ্যাভেন। কারেন্টে শখট খেলে যেমন মানুষ আচম্বিত হয়ে ছিটকে যায়, আহিও তেমন করে হাত সরিয়ে ওড়না দিয়ে হাত মুছতে থাকল। এতে কিছুটা বিরক্তবোধ করল হ্যাভেন। ছোট করে একটি শ্বাস ত্যাগ করে হাত টেনে আহিকে নিয়ে গেল শোবার ঘরে। দরজার সিটকেরি লাগাতেই আহি তীব্র মেজাজে বলল, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। বাড়াবাড়ি নয় আহি, আজ আমাদের দ্বিতীয় বিবাহবার্ষিকী, তুমি ভাবলে কি করে আজকের দিনটায় আমরা একে অপরের থেকে আলাদা থাকব? তাচ্ছিল্য সহকারে হাসল আহি। বলল, না ভাবার কি আছে, না এই বিয়েটা ভালোবাসার বিয়ে ছিল, আর না বিয়ের পর আমাদের মাঝে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছে। যেখানে ভালোবাসা নেই সেখানে আলাদা থাকাটাই বাঞ্ছনীয় নয় কি?
আহির কথায় রাগ হলো না, বরং নিজের করা ভুলগুলোই মনে পড়ে গেল। এই কথাগুলো তো আহির কথা নয়, বরং তার বলা কথাগুলোই স্মরণ করিয়ে দিচ্ছে আহি। তাহলে মেয়েটাকে দোষ দেবে কেন? বিনা দোষে অনেক শাস্তি পেয়েছে মেয়েটা। আর না সবটা হজম করে নিয়ে মানুষটাকে আপন করে নিতেই হবে। নিজের সবটা দিয়ে বোঝাতে হবে, অভিমানিনীর অভিমান ভাঙাতেই হবে। দীর্ঘ এক শ্বাস ছেড়ে আহির দিকে এগিয়ে যায় হ্যাভেন, পিছিয়ে যায় আহি। ঈশার সহ্য হয় না এই দূরত্ব ভেবেই চট করে এক হাতে আহির কোমর জড়িয়ে ধরে, আরেক হাতে চুল চেপে ধরে মৃদুস্বরে বলল, একটু শান্ত হয়ে দাঁড়াও, জাস্ট 10 মিনিটস। স্তব্ধ হয়ে চেয়ে রইল আহি। বুকের ভিতরটা কেমন শীতলতায় ছেয়ে গেল তার। শুধু তাই নয়, অতি সূক্ষ্ম এক ব্যথাও অনুভব করল। নিঃশ্বাসের বেগ থেমে থেমে চলতে শুরু করল। তার মৌনতায় অনেক কিছুই বুঝে নিল হ্যাভেন। তাই তাকে ছেড়ে বিছানার একপাশে রাখা শপিং ব্যাগ থেকে লাল রঙের কুশন আকৃতির বক্স বের করল। মৃদু হেসে আবারও আহির সম্মুখে দাঁড়িয়ে এক পলক তার চোখের দিকে তাকিয়ে চট করে হাঁটু গেড়ে বসে পড়ল। চমকে গিয়ে একটু পিছিয়ে গেল আহি। বিস্ময় চোখে চেয়ে রইল হ্যাভেনের হাস্যোজ্জ্বল মুখপানে। হ্যাভেন তৃপ্তিময় এক শ্বাস ছেড়ে বক্স থেকে ডায়মন্ডের একটি রিং বের করে অতি কৌশলে বক্সটা বিছানায় ফেলল। বাম হাতে আহির বাম হাত নিজের হাতে তুলে নিয়ে অতি সন্তর্পণে অনামিকা আঙুলটি নিজের দুআঙুল দ্বারা স্পর্শ করল। আহি তখনও বিস্ময়ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। হ্যাভেন চটপট রিং পরিয়ে অনামিকা আঙুলের পিঠে আলতো করে চুমু খেল। বুকের ভিতরটায় তীব্র মোচড় দিয়ে উঠল আহির। ছলছল চোখে চেয়েই রইল হ্যাভেনের মুখপানে। হ্যাভেন ওঠে দাঁড়িয়ে শপিং ব্যাগ থেকে একটি গোলাপের স্তবক বের করে নিয়ে আবারও আগের ন্যায় হাঁটু গেড়ে বসে পড়ল। আহির দুচোখ ভরে ওঠা অশ্রুকণাগুলো এবার গাল বেয়ে ঝরতেও শুরু করেছে। তা দেখে হ্যাভেন দৃঢ় দৃষ্টিতে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, ডোন্ট ক্রাই আহি। ইউ উইল নট ক্রাই এনিমোর। আম সরি। আম রিয়েলি সরি। প্লিজ গিভ মি অ্যা চান্স টু লাভ ইউ। ফুলগুলো এগিয়ে দিতেই আহি খানিকটা দূরে সরে গেল। ডান হাত দিয়ে বাম হাতটা চেপে ধরে ঠোঁট কামড়ে আটকানোর চেষ্টা করল নিজের দুর্বলতাগুলোকে। কিন্তু পারছে না, কোনোক্রমেই নিজের দুর্বলতাগুলোকে সে আটকে রাখতে পারছে না। ইচ্ছে করছে সামনের এই মানুষটার বুকে ঝাঁপিয়ে পড়তে, ইচ্ছে করছে মানুষটার বুকে মুখ গুজে চিৎকার করে কাঁদতে, প্রশ্ন করতে স্বপ্নপুরুষরা তো এভাবেই জীবনে আসে। হ্যাভেন, আপনি কেন এভাবে এলেন না? শুরুটা কেন হলো তিক্তময়, যন্ত্রণায় ঘেরা? শুরুটা কেন এমন হলো না? কেন? সমুদ্রের স্রোতধারার মতো করে দুচোখ বেয়ে অশ্রুকণারা ঝরে পড়ছে। মাথাটা ঝিমঝিম করছে। হাত পা অবশ হয়ে আসছে। বুকের ভিতর শুকিয়ে যেন মরুভূমিতে পরিণত হয়েছে। আহির অস্বাভাবিকতা কিছুটা বুঝে আসতেই ওঠে দাঁড়ালো হ্যাভেন। ফুলগুলো বিছানায় রেখে আহির এক হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বিছানায় বসালো। নিজেও বসল তার পাশে। বেশ অনেকটা কাছাকাছি বসে আছে দুজন। আহির ভিতরের অস্থিরতাগুলো ক্রমশ বেড়েই চলেছে। হ্যাভেন আরও শক্ত করে আহির হাত চেপে ধরল। এক ঢোক গিলে শান্ত ভঙ্গিতে আহির দিকে এক পলক তাকিয়ে দৃষ্টি স্থির রাখল মেঝেতে। বলল, আমি জানি তোমার সঙ্গে যা হয়েছে খুব খারাপ হয়েছে, অন্যায় হয়েছে, ভুল করেছি আমি। আমি নিজের কাছে অনুতপ্ত। কিন্তু তোমাকে বিয়ে করে আমি অনুতপ্ত হইনি। তোমাকে ওভাবে বিয়ে করাটাকে আমি ভুল বলে গ্রহণ করতে পারছি না। কারণ আমি ভুলের মধ্যেও সঠিক একজন মানুষকে নিজের জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছি। সঠিকের মাধ্যমে একজনকে মন প্রাণ দিয়ে ভালোবেসে নিজের সবটা উজাড় করে দিয়ে বিনিময়ে পেয়েছিলাম বিশ্বাসঘাতকতা। কিন্তু দোষযুক্ত হয়ে অন্যায়কারী হয়ে তোমায় জীবনে এনে বিনিময়ে পেয়েছি সুস্থ, স্বাভাবিক, ভালোবাসাময় একটি জীবন। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। আমি তোমায় যোগ্য সম্মান, যোগ্য ভালোবাসা দিইনি। বিশ্বাস করো, আমি দিতে পারিনি। আমার মন, মস্তিষ্ককে আমি নিজে নিয়ন্ত্রণ করতে পারতাম না। আমি খারাপ নই, আমি খারাপ ছিলাম না। আমি অসুস্থ ছিলাম না আহি, আমার সব ভালোকে ওরা খারাপ করে দিয়েছিল। মানুষ থেকে অমানুষে পরিণত করেছিল। কিন্তু দেখো, উপরওয়ালা আমার জীবনে তোমাকে পাঠিয়ে আবারও আশার আলো দেখিয়েছেন। পথ হারিয়ে আমি যখন একেবারেই নিঃস্ব, ঠিক সেই মুহূর্তে উপরওয়ালা তোমার সাথে দেখা করালো আমায়। আহি নিশ্চুপ। হ্যাভেন অসহায় দৃষ্টিতে আহির দিকে তাকিয়ে আছে। সে কি গুছিয়ে বলতে পারছে তার মনের কথাগুলো? আহি কি বুঝতে পারছে? আজ যদি সে বোঝাতে না পারে তাহলে কি আর কোনোদিন বোঝানো সম্ভব হবে? এলেমেলো নিঃশ্বাস ফেলে আহিকে নিজের দিকে ঘোরালো, দুহাতে আহির হাত দুটো শক্ত করে চেপে ধরল।
আহি তখনও স্থির হয়ে নিশ্চুপ বসে রইল। তবে তার চোখ দুটো ছিল রক্তিম আভাযুক্ত, কি জানি মেয়েটার মনে কি চলছে। হয়তো তার সব কথা শোনার অপেক্ষাতেই আছে। ছোট্ট একটি শ্বাস ছেড়ে আবারও বলতে শুরু করল। তুমি খুব কষ্ট পেয়েছ, খুব যন্ত্রণা দিয়েছি আমি তোমায়। অচেনা একটা ছেলে হুট করে এসে নিজের ক্ষমতার জোরে তোমায় বিয়ে করে নিল। বিয়ের পর প্রতিটা সেকেন্ড বিষিয়ে তুলেছিল। তোমায় মানসিক, শারীরিক দুভাবেই টর্চার করা হয়েছে। তোমার প্রতিটা রাত হারাম করে দেওয়া হয়েছে। তোমার জীবন থেকে 2 বছর আনন্দ, উল্লাস কেড়ে নেওয়া হয়েছে। বন্দি জীবন কাটাতে হয়েছে তোমাকে। অন্যের আক্রোশ তোমাকে দিয়ে মেটানো হয়েছে। দুঃখ দিয়েছি, যন্ত্রণা দিয়েছি। কিছু সময় শরীরে আঘাতও করেছি। এত কিছুর ভিড়ে একটুখানি ভালোবাসা, একটুখানি যত্নকে চোখে পড়ার কথা নয় আহি। তবুও কি তুমি কোন দিন কোন একটা সময়ও টের পাওনি এই মানুষটা আসক্ত হয়ে পড়েছে? ভীষণভাবে আসক্ত এই মানুষটা তোমার প্রতি। মনের সুপ্ত কোণে গভীরভাবে তুমি নামক মানুষটা মিশে গেছো, একটুখানি টেরও কি পাওনি প্রিয়? অশ্রুসিক্ত নয়নে তাকালো আহি। হ্যাভেনের রক্তিম আভাযুক্ত ঝাপসা দৃষ্টি দুটো তার সর্বাঙ্গে কম্পন ধরিয়ে দিল। বুকটা হু হু করে উঠল খুব। বলতে ইচ্ছে করল, আপনার কি কষ্ট হচ্ছে হ্যাভেন? কাঁদতে ইচ্ছে করছে খুব? আমারও যে খুব কান্না পাচ্ছে, আসুন না দুজনই দুজনকে জাবটে ধরে হাউমাউ করে কাঁদি। কাঁদতে কাঁদতে সমুদ্র বানিয়ে ফেলি এই ঘর। শুনেছি পুরুষ মানুষের চোখে নাকি সহজে পানি ধরা দেয় না। পুরুষ মানুষের কান্না দেখা যে বড় ভাগ্যের ব্যাপার। এত বড় ভাগ্যটা না হয় আজ আমারই হোক। আপনি না হয় আজ কেঁদেই দেখাবেন। দুজন মিলে একসঙ্গে কাঁদবো, আমরা খুব কাঁদবো, অনেকখানি কাঁদবো। চলুন না কাঁদি। কিন্তু মুখ ফুটে কিছুই বলতে পারল না। হ্যাভেনও আর তার উত্তরের অপেক্ষা করল না। এক ঢোক গিলে নিজেকে শক্ত করে নিয়ে আহির হাতের পিঠে চুমু খেয়ে বলতে শুরু করল, বাবা, মায়ের একমাত্র ছেলে আমি। বড় আদরে মানুষ হয়েছি। পরিবার, পড়াশোনা, বন্ধু মহল, টুকটাক রাজনীতি এসবই ছিল আমার ধ্যান, জ্ঞান। আমার সেই ধ্যান, জ্ঞানকে নিমিষেই বদলে দিল রূপসা। ওকে পেয়ে সব কিছুকে তুচ্ছ মনে হতে লাগল। শিশুরা যেমন বেড়ে ওঠার সময় আকাশ, মাটি, আগুন, পানির পার্থক্য বুঝতে শিখে, বাবা, মায়ের ভালোবাসা উপলব্ধি করতে শেখে। ধীরে ধীরে বেড়ে ওঠে, নিজের সমস্ত সত্তাকে মজবুত করে গড়ে তোলে। আমিও করেছিলাম। কিন্তু আমার সেই মজবুত সত্তাকে আমি হারিয়ে ফেলি ভালোবাসা নামক ব্যাধিতে আক্রান্ত হয়ে। সহজ সরল ধাঁচের মেয়েটাকে দেখে আমি তার মায় আটকে যাই। আমার সমস্ত অনুভূতিরা আবারও হয়ে যায় শিশুর ন্যায়। আবারও তারা বেড়ে উঠতে থাকে, তখন খেয়াল করি দুনিয়াটাকে যেভাবে চিনেছিলাম, বুঝেছিলাম, আসলে দুনিয়াটা তেমন নয়। বরং দুনিয়াটা বড্ড সুখের, বড্ড আনন্দের। এই যে রূপসা নামক মেয়েটার প্রেমে পড়ে গিয়ে তার মায় আটকে পড়ে সর্বক্ষণ তাকে নিয়ে ভাবতে ভালো লাগে। সর্বক্ষণ তার আশেপাশে থাকতে ইচ্ছে করে, নিজের পাশে সর্বক্ষণ তার উপস্থিতি টের পাই। বড্ড সুখ সুখ অনুভূতি হয়। চারদিকে যা দেখি সবই রঙিন লাগে। কই রূপসা যখন ছিল না তখন তো এমন অনুভূতির ছোঁয়া পাইনি। উন্মাদ হয়ে যাই মেয়েটার প্রেমে। যখন জানতে পারি মেয়েটাও আমাকে ভালোবাসে, আমার প্রতি তার অনুভূতিগুলো পজিটিভ, তখন তাকে নিজের করে নেওয়ার জন্য একটুও সময় নেইনি। বিয়ে করে বউ করে ঘরে তুলেছি। বাবা, মায়ের সঙ্গে যুদ্ধ করেছি। একসময় তারাও মেনে নিয়েছে। পড়াশোনার পাশাপাশি সংসার পেতেছি। দুজন একসঙ্গে স্বপ্ন বুনেছি। করেছি কতষ্ট কল্পনা জল্পনা। আমার সবটা জুড়েই ছিল ওই মেয়েটা। ভালোবাসার চাদরে মুড়িয়ে রেখেছিলাম তাকে আমি। সেও তো কম নাটক করেনি। এত নিখুঁত অভিনয় সে করেছিল যে তার অভিনয় ধরা মাত্রই ভারসাম্যহীন হয়ে গিয়েছিলাম। আহি, তুমি তো কল্পনায় স্বপ্নপুরুষকে দেখতে। তোমার জীবনে সত্যি কোন স্বপ্নপুরুষ এসে এক আকাশ স্বপ্ন দেখিয়ে হুট করে সব ভেঙে চুরমার করে দিয়ে গেলে তোমার সহ্য করার ক্ষমতা কতটুকু থাকবে? তুমি আমার দেওয়া আঘাতে কষ্ট পেয়েছ। আমরা পূর্বপরিচিত ছিলাম না। আমাদের মধ্যে প্রণয়ের সম্পর্ক ছিল না। না ছিল বিশ্বাস, না ছিল ভরসার সম্পর্ক। আমি অন্যায় করেছি, ভুল করেছি, কিন্তু বিশ্বাসঘাতকা করিনি। আমি বিশ্বাসঘাতকতার শিকার হয়ে উন্মাদ হয়ে গিয়েছিলাম। ভুলকে ভুল, অন্যায়কে অন্যায় ভাবিনি। যার জীবনে এমন জঘন্য ভুল হয়ে যায়, যার সাথে এমন জঘন্য অন্যায় করা হয়, সেই মানুষটাই একসময় চরম ভুল আর অন্যায় ডুবে যায়। সেই ভুল আর অন্যায়ের শিকার একটা সময় হয়ে যাও তুমিও। তুমি পবিত্র, তুমি নিষ্পাপ, তবুও তুমি শাস্তি পেয়েছ।
আমার জন্য, শুধুমাত্র আমার জন্য তোমার 2 বছর নষ্ট হয়ে গেছে। তোমার যা প্রাপ্য তুমি তা পাওনি। কিন্তু বিশ্বাস করো আহি, আমার মাথা ঠিক ছিল না। আমি বুঝতে পারিনি আমার ঠিক কি করা উচিত বা কি করা উচিত নয়। সেদিন যখন তোমার বান্ধবী ওইভাবে আমাকে বিদ্রূপ করছিল, সে সময় আমার মনে পড়ে গিয়েছিল রূপসার বলা সেই কথাগুলো। এত কিছুর ভিড়েও যখন আমি তোমার শুভ্র মুখটা এক পলক দেখি, আমার যেন কি হয়ে যায়। আরো পাগল হয়ে যাই আমি। একদিকে প্রতিশোধের নেশা, অন্যদিকে তুমি। উন্মাদের মতো তোমার ডিটেইলস নিয়ে তোমার বাড়ি যাই, বিয়ের প্রস্তাব দেই। মাথায় তখন এটাই চলছিল, তুমি সেই মেয়ে যাকে আমি খুঁজছি। তুমি সেই যাকে পেয়ে আমার সব অন্ধকার দূরে সরে যাবে। আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে যে মেয়েটা চলে গিয়েছে, তোমাকে তার সম্মুখে দাঁড় করিয়ে মাথা উঁচু করে বলতে পারবো আমি আমার আসল ঠিকানা পেয়ে গেছি। আমি বলবো না আমি তোমার রূপ দেখিনি, কিন্তু সর্বপ্রথম আমি যা দেখেছি তা হলো তোমার চারিত্রিক বৈশিষ্ট্য। পুরুষ আমি নারী, তুমি তোমার রূপ আমাকে মোহিত করেছে, অস্বীকার করব না, কিন্তু তার থেকেও বেশি মোহিত হয়েছিলাম তোমার স্বভাব, চরিত্র, আচরণ দেখে। মনে আছে সেদিন যখন তোমার হাত টেনে ধরেছিলাম? আমার করা প্রথম স্পর্শ, বিনিময়ে তুমি উপহার দিয়েছিল একটি থাপ্পড়। ঠিক সেই মুহূর্তেই দ্বিগুণ পাগল হয়ে যাই আমি। একদিকে আনন্দ, অপরদিকে ক্রোধ, দুটোতে মিলে যখন আমার বুকে লুটোপুটি খাচ্ছিল, সে মুহূর্তেই সিদ্ধান্ত নিয়ে আর দেরি নয়, এই মুহূর্ত থেকেই এই মেয়েটা শুধু আমার। হ্যাঁ, আমি সময় নিতে পারতাম, কিন্তু তোমার চরিত্র এতটাই শক্তিশালী ছিল যে 1 সেকেন্ড দেরি করা মানেই তোমায় হারিয়ে ফেলা, তাই সময় নেইনি, তৎক্ষণাৎ তুলে এনেছি আমার ঘরে। বিয়ের পর ভেবেছিলাম বউ তো করেছি, স্বাভাবিক হওয়ার জন্য সময় দেব। নিজেদের মধ্যে বোঝাপড়া করে নিয়ে সুখের সংসার পাতব। সর্বোপরি সবাইকে দেখিয়ে দেব নিজের আসল জায়গাটা। কিন্তু তোমার প্রচণ্ড রাগ, জেদ, ক্ষোভের কাছে আমি হেরে গিয়েছিলাম। সেই সাথে নিজের অসুস্থ মস্তিষ্কের সাথেও যুদ্ধ করে চলেছিলাম। হারিয়ে ফেলবো না তো? চলে যাবে না তো? এসব ভয় থেকেই নিজের করে নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠি। করে নিই নিজের। কিন্তু এতে তোমার মনে কতটা বিরূপ প্রভাব ফেলবে একটুও ভাবিনি। সেই বিবেচনা বোধই ছিল না আমার। তারপর যখন তুমি আমায় ছেড়ে চলে গেলে, আমি তোমায় জিসানের সঙ্গে পেলাম, বিশ্বাস করো বুকের ভিতর রক্তক্ষরণ হচ্ছিল। দ্বিতীয়বারের মতো মস্তিষ্কে চরমভাবে আঘাত পাই। রূপসার বলা কথাগুলো মস্তিষ্কে কিলবিল করতে থাকে, এক মুহূর্তের জন্যও মনে হয় প্রতিটি নারী এক। হ্যাঁ, নারীরা যেমন অর্থের পূজারী, তেমন বহু পুরুষেও আসক্ত থাকে তারা। তারা শুধু সুদর্শন পুরুষের সংস্পর্শে যেতে চায়। মাথায় রক্ত ওঠে গিয়েছিল আমার, শাস্তি দিয়েছিলাম ওকেও, তোমাকেও। গায়ে হাত তুলেছি, নির্মমভাবে আঘাত করেছি তোমায়, কিন্তু বিশ্বাস করো কষ্ট পেয়েছি, খুব কষ্ট পেয়েছি। কারণ আমি যা করছি, যা দেখাচ্ছি তা তো আমি নই। কোথায় হারিয়ে গেলাম আমি? আমাকে আমার থেকে ছিন্ন করে দিল ওরা। আমি আমার ব্যক্তিত্ব থেকে ছিন্ন হয়ে গেলাম। সব বুঝেও আমি নিরুপায় ছিলাম। নিয়ন্ত্রণ করতে পারতাম না নিজেকে কোনোভাবেই। একজন নারীর অশুভ শক্তি এতটাই প্রখর যে আমাকে মানুষ থেকে অমানুষে পরিণত করে দিল। অসহনীয় হয়ে পড়ি, মদ খেয়ে মাতাল হয়ে নিজেকে শান্ত করি। তুমি কখনো খেয়াল করেছো আহি? আমি যখন নেশা করতাম আমি খুব শান্ত হয়ে যেতাম। আমি যখন নেশা করতাম আমি আমার আসল সত্তায় ফিরে আসতাম। নেশার ঘোরেও কি কখনো তোমায় আদর করিনি? বলিনি কখনো ভালোবাসি? তবুও কেন একটিবার আমার আমিকে তুমি চিনলে না, বলতে পারো? ডু করে কেঁদে উঠল আহি। হ্যাভেন প্রচণ্ড শক্ত করে বুকে জড়িয়ে নিল তাকে। বুকে মুখ গুজে শার্ট খামচে ধরে হাউমাউ করে কাঁদতে থাকল মেয়েটা। হ্যাভেনের দুচোখ বেয়েও দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। ধরা গলায় বলল, কিন্তু সে হেরে গেছে তোমার কাছে, সে হেরে গেছে। তোমার পবিত্রতা দিয়ে, তোমার সব ভালো দিয়ে তার করে যাওয়া খারাপটা বিলীন করে দিয়েছ তুমি। আমি জানি আমার দোষের, আমার ভুলের অন্ত নেই। আমি তোমাকে ডিভোর্স দিতে চেয়েছিলাম, কারণ মিসক্যারেজের কথা শুনে শেষ হয়ে যাচ্ছিলাম। আমি আমার সন্তান হারিয়েছি, শুধু এজন্য তোমায় ডিভোর্স দিতে চাইনি, বরং তোমার প্রতি আমি ঠিক কতটা অন্যায় করেছি, তুমি আমায় ঠিক কতটা ঘৃণা করো যে আমার অংশকে তুমি পৃথিবীর আলো দেখাতে চাওনি। নিষ্ঠুরতা করেছ। ভুল তোমার নয় আমার, তাই তোমায় এই সম্পর্ক থেকেই মুক্তি দিতে চেয়েছি। রাগের মাথায় তোমায় দায়ী করেছি ঠিকই, কিন্তু মনে মনে নিজেকে কম দায়ী করিনি। যখন তুমি বাড়ি ছেড়ে বেরিয়ে এলে, সাথে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলে আমার সব ভুল, আমার সব অন্যায়, যখন আমি সত্যি শিওর হলাম তুমিও কষ্ট পাচ্ছ, আমারই মতন তুমিও আমাদের সন্তানের জন্য কষ্ট পাচ্ছ, সে মুহূর্তে আমার সব ভুল ভেঙে যায়।
তুমি সেদিন বলেছিলে হোঁচট খেয়ে পড়ে যাওয়ার পর কেউ যখন হাত বাড়িয়ে দেয় তাহলে উঠে দাঁড়াতে হয়। হ্যাঁ আহি, এটা সত্যি, কিন্তু আমি যে আঘাতপ্রাপ্ত মানুষ। বিশ্বাসের কাছে হেরে যাওয়া ভগ্ন হৃদয় নিয়ে আছড়ে পড়েছি আমি। সেই আমার দিকে কেউ হাত বাড়ালে আমি সহজভাবে কি করে উঠে দাঁড়াতাম। আমার মনে সব সময় একটা ভয় কাজ করত, এই যে তুমি আমার বউ, আমি তোমায় জোর করে ধরে রেখেছি, ভালোবেসে আগলে রাখতে গেলে আবার ঠকতে হবে না তো? বিশ্বাস করে আবার বিশ্বাসঘাতকতার শিকার হতে হবে না তো? এসব ভয় থেকেই আমি কখনো প্রকাশ করিনি আমার ভালোবাসা। প্রকাশ করিনি আমার দুর্বলতা। কিন্তু সবসময় সব দিক দিয়ে তোমায় নিয়ে পজেসিভ থেকেছি। সাবা ম্যামের পরামর্শে তুমি নতুন করে আমার সঙ্গে মানিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছিলে, সবটা জেনেও আমি চুপ থেকেছি। মানিয়ে নেওয়া আর ভালোবাসা এক নয় আহি, আমি ভালোবাসা চেয়েছি, তোমার হৃদয়ে স্থান পেতে চেয়েছি। দায়িত্ব, মানিয়ে নেওয়া সবটাই ছিল, তোমার মাঝে ভালোবাসা কতখানি ছিল সেটাই দেখতে চেয়েছি। বিশ্বাস করো, দেখতে পাইনি। তুমি চেষ্টায় কোন ত্রুটি রাখোনি। কিন্তু আমি দেখতে পাইনি ভালোবাসাটাকে। আমি জোর করে তোমার সঙ্গে ইন্টিমেট হয়েছি, তুমি বাধা দিয়েছ। তুমি চাওনি আমার সঙ্গ, তবুও সেটাতে কোন অভিনয় ছিল না। একে অপরের কাছে আমরা পরিষ্কার ছিলাম। কিন্তু ওই দিনের পর যখন তুমি নিজে থেকে আমার সংস্পর্শে আসতে আমি এড়িয়ে যেতাম, কারণ সেখানে অভিনয় চলছিল। আমি চেয়েছি দুনিয়ার সকলের সামনে তুমি অভিনয় করো, শুধু আমার কাছে থাকবে একদম পরিষ্কার, অথচ তুমি বারবার অভিনয়ই করে গেছো। কিন্তু আহি, দেখো, সব কিছুর পরও যখন তুমি আমার থেকে আলাদা হয়ে গেলে, দূরত্ব সৃষ্টি হলো আমাদের মাঝে, আমি কেমন মরিয়া হয়ে উঠলাম তোমাকে ফিরে পাবার জন্য। অশুভর সংস্পর্শে গিয়ে আমি যেমন অশুভ হয়ে উঠেছিলাম, শুভর সংস্পর্শে এসে আমি শুভ হয়ে ওঠার তীব্র চেষ্টা করছি। আমি একটা সুস্থ, স্বাভাবিক জীবন কাটাতে চাই তোমার সাথে। আমি তোমাকে ভালোবাসতে চাই আহি, সারা জীবন তোমার ভালো থাকার দায়িত্ব নিতে চাই। আমি ফিরে আসতে চাই আমার আসল সত্তায়। আমার সব ভুল শুধরে নিতে চাই। আমি তোমার প্রাপ্যটুকু তোমায় ফিরিয়ে দিতে চাই। তোমার যোগ্য স্থান, যোগ্য সম্মান, যোগ্য ভালোবাসা সবটাই ফিরিয়ে দিতে চাই। তুমি কি গ্রহণ করবে? দেবে আমায় আর একটি সুযোগ? পর্ব 34। গভীর রাত। চারদিকে বিদঘুটে অন্ধকারের পাশাপাশি নেমে এসেছে গাঢ় নীরবতা। আহির ক্রন্দনধ্বনিগুলো সেই নীরবতাকে ছাপিয়ে থমথমে এক পরিবেশের সৃষ্টি করেছে। একজোড়া মানবীর গভীর অনুভূতির সাক্ষী হচ্ছে আজ এই নিস্তব্ধ গভীর রাতটি। মেয়েটা কাঁদল, খুব কাঁদল। হ্যাভেনের বুকে মুখ গুজে গায়ের সর্বস্ব শক্তি দিয়ে তাকে জড়িয়ে ধরে কাঁদছিল মেয়েটা। হ্যাভেনের অশ্রুবর্ষণের খবর মেয়েটা পায়নি। পুরুষ মানুষের অশ্রুপাত ঘটা যেমন সহজতর বিষয় নয়, তেমন সেই অশ্রুপাতের খবর পাওয়া বা কোন মানব সচক্ষে সেই অশ্রুবর্ষণ দেখাও সহজ বিষয় নয়। তারা দুজন একে অপরের হৃদস্পন্দন অনুভব করছিল খুব কাছ থেকে। আহি শুনতে পাচ্ছিল হ্যাভেনের বুকের হাহাকারগুলো। অনুভব করতে পারছিল অনুতপ্ততার আগুনে পুড়তে থাকা তার হৃৎপিণ্ডের ছটফটানিগুলোকে। আনন্দ হচ্ছিল, সুখ হচ্ছিল, মন বলছিল ইস, সময়টা যদি এখানেই থেমে যেত। কারো বুকের ভালোবাসার আর্তনাদ এত সুখ দেয় কেন? এই সুখের ঠিকানা এতদিন অজানাই রয়ে গিয়েছিল তার। আজ জানতে পেরে বড্ড লোভ হচ্ছে এই আর্তনাদগুলো দীর্ঘ সময় নিয়ে শোনার জন্য। ইচ্ছে করছে মানুষটার বুকের মধ্যেখানে ঢুকে পড়তে, আরো কাছে থেকে আরো গভীরভাবে তার ভালোবাসার আর্তনাদগুলো শুনতে। হ্যাভেনের হৃদস্পন্দনের গতি চুম্বকের ন্যায় টানতে থাকলো মেয়েটাকে। উন্মাদের মতো তার শার্টের বোতাম টানাটানি করে, আবারও সর্বস্ব শক্তি খাটিয়ে জড়িয়ে ধরে বুকে কান পেতে রইল। আহির এহেন কাণ্ডে হকচকিয়ে গেল হ্যাভেন। এত জোর খাটানোতে টাল সামলাতে না পেরে খানিকটা পিছিয়েও গিয়েছে। কিন্তু কিছু সময় বাই হতেই আচমকাই যেন তার সর্বস্ব শক্তি কেউ হরণ করে নিল। হরণ করে নিল তার ক্রন্দনধ্বনিগুলোকেও। কান্না থেমে গেছে, তবে ভারী নিঃশ্বাসের শব্দগুলো ঠিকই হ্যাভেনের কর্ণকুহরে পৌঁছাচ্ছে। দুহাতে আকরে ধরে রাখা শার্ট ছেড়ে বুকে গুজে থাকা মুখ উঠিয়ে নিল আহি। হ্যাভেন তখনও দুহাতে বুকে জড়িয়ে রেখেছে তাকে। অপেক্ষায় আছে সে আহির উত্তরের অপেক্ষা। আর একটি বার সুযোগ পাওয়ার অপেক্ষা। নিজের করা ভুলগুলো শুধরে নেওয়ার অপেক্ষা। কিন্তু তার সব অপেক্ষাকে তুচ্ছ করে নিজেকে তার বাহুডোর থেকে ছাড়ানোর জন্য মরিয়া হয়ে উঠল আহি। চমকে গেল হ্যাভেন। অশান্ত আহিকে শান্ত করার জন্য তার দুগাল নিজের দুহাতে রাজলে আবদ্ধ করে নিয়ে বলল, শান্ত হও আহি, তোমার সব যন্ত্রণাকে ভালোবাসায় পরিণত করতে চাই আমি, একটি সুযোগ দাও। হ্যাভেনের তপ্ত শ্বাস মুখে পড়তেই চোখজোড়া বন্ধ করে রুদ্ধশ্বাস ছাড়ল আহি।
হ্যাভেন কি করবে বুঝে উঠতে পারল না। শুধু এটুকু বুঝল দূরে সরে নয়, কাছে থেকে পাশে থেকে মেয়েটাকে তার অনুভূতি বোঝাবে। ছোট্ট এক শ্বাস ছেড়ে আহির বিক্ষিপ্ত চেহারাটায় নজর বুলাল। অতিরিক্ত কান্নার ফলে পুরো মুখশ্রী লালচে বর্ণ ধারণ করেছে মেয়েটার। ঠোঁট জোড়াও টকটক করছে। এক ঢোক গিলে প্রচণ্ড দ্বিধান্বিত হয়েই দুহাতের বুড়ো আঙুলে অশ্রুকণাগুলো মুছে দিয়ে আরও কাছে চলে গেল আহির। নিস্তব্ধতায় একে অপরকে শ্বাসপ্রশ্বাসের শব্দে চারিদিক কেমন অদ্ভুত মুখরিত হয়ে উঠল। দুটো মানুষ দুটো বছর একসঙ্গে কাটিয়েছে। একে অপরের সঙ্গে মিলিত হয়েছে অসংখ্যবার। তবুও আজ কত দূরত্ব। এটুকুনি কাছে আসাতে আজ কতই না দ্বিধা। থাকবে নাই বা কেন? তাদের যে মনের মিলন ঘটেনি। অসংখ্যবার দেহের মিলন ঘটাতে পারলেও একটি বারও পারেনি মনের মিলন ঘটাতে। এই জন্যই বোধ হয় বলা হয় দেহের মিলনে কখনোই একটি সম্পর্কের বন্ধন মজবুত হয় না। একটি সম্পর্কের বন্ধন মজবুত করতে হলে অবশ্যই মনের সঙ্গে মনের মিলন ঘটাতে হবে। অতিরিক্ত কান্নার ফলে নিঃশ্বাসে ফুসফাস শব্দ হচ্ছে আহির। কি জানি এত কষ্টের মাঝেও কি ভেবে একটুখানি হেসে ফেলল হ্যাভেন। কিন্তু তা আহির দৃষ্টিগোচর হল না। হবে কি করে সে যে দৃষ্টি নত করে অশ্রু বিসর্জন দিয়ে চলেছে। হস্ত দ্বারা অশ্রুকণাগুলোকে শুষ্ক করাই ব্যর্থ হয়ে নিমিষেই কঠিন এক সিদ্ধান্ত নিয়ে ফেলল হ্যাভেন। হ্যাঁ, সিদ্ধান্তটি তার কাছে আজ বড় কঠিন। দায়িত্ব নিয়ে যেমন দিনের পর দিন মেয়েটাকে কাঁদিয়ে চলেছে, তেমন কান্না থামানোরও দায়িত্বটাও নেওয়া উচিত। আর কিছু ভাবতে পারল না, আর না পারল নিজেকে নিয়ন্ত্রণ করে রাখতে। কপালে, চোখের পাতায়, গালে, চিবুকে ওষ্ঠ দ্বারা স্পর্শ দিতে থাকল। কয়েক সেকেন্ডের ব্যবধানে এতটাই মোহবিষ্ট হয়ে উঠল যে উন্মাদের মতো শুষে নিতে থাকল তার সকল অশ্রুকণাগুলোকে। চোয়াল ছেড়ে ওষ্ঠ ছোঁয়ায় উদ্যত হতেই নির্লিপ্তে দৃষ্টি মেলল আহি। উদ্বিগ্ন হ্যাভেন তার সে দৃষ্টির পরোয়া না করেই ওষ্ঠ মিলনের প্রচেষ্টা করে। কিন্তু পারে না। আহির নরম হাতে বাধাপ্রাপ্ত হয়ে থমকে যায়। তার তৃষ্ণার্ত ওষ্ঠ জোড়ায় হাত চেপে ধরে ঘন ঘন শ্বাস ছেড়ে নির্লিপ্ততা কণ্ঠে বলে ওঠে, আপনি বড্ড স্বার্থপর হ্যাভেন। ভালোবাসার কাছে প্রত্যেকটা মানুষই স্বার্থপর সুন্দরী। একটুখানি স্বার্থপর হয়ে যদি তোমায় সারা জীবনের জন্য পাশে পাই তো সেটুকু স্বার্থপর হতে বিন্দু পরিমাণ আফসোসও থাকবে না আমার। একটুখানি? আমি অনেক বেশি স্বার্থপর, অনেক বেশি লোভী আমি। তোমার বক্ষস্পন্দনে আমার নামটি শোনার বড্ড লোভ জন্মেছে আহি। আমি তোমাকে নিজের করে পেতে চাই। এই পাওয়া সেই পাওয়া নয়। যে পাওয়া এতগুলো দিন পেয়ে এসেছি সে পাওয়া নয়, আমি তোমায় পেতে চাই, শুধু তোমায়। আমি দৈহিক শান্তি নয়, মানসিক প্রশান্তি নিয়ে বাঁচতে চাই। আমি চাই তোমার প্রতিটা রাত কাটুক আমার বুকের মাঝে লেপ্টে থেকে। ভোরের আলোয় সর্বপ্রথম তোমার মুখদর্শন করতে চাই আমি। যে সংসার দুটো বছর দায়িত্ব নিয়ে বাধ্য হয়ে সাজিয়েছ তুমি, সেই ঘর, সেই সংসারটা ভালোবাসায় ভরে উঠুক। তোমার ঘর, তোমার সংসার, তোমার আমিকে আপন করে নাও প্রিয়। তাচ্ছিল্য হাসল আহি। তারপর আচমকাই হ্যাভেনের কলার চেপে ধরে চিৎকার করে বলল, চাই চাই চাই। শুরু থেকেই শুধু চাই। কখনো শরীর চাই তো কখনো ভালোবাসা চাই। এত স্বার্থপর কেন আপনি? একটুও কি নিঃস্বার্থভাবে বাঁচতে ইচ্ছে করে না? নিজেরটা ছাড়া কিচ্ছু বুঝেন না আপনি। খুব স্বার্থপর, খুব স্বার্থপর আপনি। শুরু থেকে শেষ অবধি আপনি শুধু নিজের কথাই ভাবলেন, নিজের অনুভূতিকেই গুরুত্ব দিলেন, নিজের সিদ্ধান্তকেই মূল্যায়ন করলেন। না আহি, শুরুটা একান্তই আমার হলেও শেষটায় আমরা হব, শেষটা হবে আমাদের দুজনার। হু হু করে কেঁদে উঠল আহি। কলার ছেড়ে আবারও বুকে মুখ গুজে শার্ট খামচে ধরল। কাঁদতে কাঁদতে আধভেজা ভাঙা কণ্ঠে বলে উঠল, আমি দোষী, আমি মানিয়ে নিতে চেষ্টা করেছি। আমি দোষী, আমার মাঝে আপনি ভালোবাসা খুঁজে পাননি বলে। কিন্তু হ্যাভেন, আপনিও তো আমায় ভালোবেসে বিয়ে করেননি। নিজের স্বার্থে বিয়ে করেছিলেন আপনি আমায়। জানেন, বিয়ে নিয়ে একটা মেয়ের কত স্বপ্ন, কত আবেগ জড়িয়ে থাকে। জানি বলেছ তুমি সুদর্শন পুরুষ, স্বপ্নপুরুষ চেয়েছিলে, কিন্তু জুটেছে আমার মতন কুদর্শন, কুপুরুষ। বলেই ভারী নিঃশ্বাস ছাড়ল হ্যাভেন। আহি আবারও ক্ষেপে গিয়ে কলার চেপে ধরল। বলল, হ্যাঁ আপনি কুদর্শন, হ্যাঁ আপনি কুপুরুষ। পৃথিবীর সবচেয়ে খারাপ একটা মানুষ আপনি। ঠকিয়েছেন আপনি আমায়, খুব করে ঠকিয়েছেন। আমার জীবনের হিরো হয়ে নয়, ভিলেন হয়ে এসেছেন আপনি। কেন ঠকালেন আমায়, কেন ঠকালেন বলুন? ঠকানোর প্রশ্ন আসে কোথায় থেকে? যা কিছু হয়েছে কোনোটাই তোমার অগোচরে হয়নি। হয়েছে আমার অগোচরে। অন্য একটা মেয়ের সঙ্গে প্রণয় পরিণয় ঘটিয়েছেন আপনি।
উচ্চকণ্ঠেই কথাটি বলল আহি, দুচোখ বেয়ে অনবরত অশ্রু ঝরেই যাচ্ছে তার। তুমি তখন আমার জীবনে ছিলে না। আমার জীবনের ভুল ছিল ওটা, সে ভুলের চরম মূল্যও দিতে হয়েছে আমাকে। শুধু আপনাকে। ভুল করেছেন আপনি, শাস্তি পেয়েছি আমি, সব দিক দিয়ে মূল্য দিতে হয়েছে আমাকে। সরি। এই শরীরটা কি সব ঠিক করে দিতে পারবে হ্যাভেন? এই শরীরটা পারবে আমার ক্ষতবিক্ষত হয়ে যাওয়া হৃদয়টাকে সারিয়ে তুলতে? আপনার এই শরীরকে বলবেন আমার সেদিনের কষ্টটাকে দূর করে দিতে, যেদিন আমি শুনেছিলাম রূপসা নামের ওই মেয়েটি আমার স্বামী দ্বারা ইউজড। যেদিন আমি শুনেছিলাম আমি আমার স্বামীর প্রথম স্ত্রী নই, আমি তার দ্বিতীয় স্ত্রী। আপনার সরি পারবে আমার ওই দিনের যন্ত্রণাগুলো নিঃশেষ করে দিতে, ভুলিয়ে দিতে আপনার দ্বারা সকল আঘাতকে? আপনার শরীরকে বলুন না আমার হৃৎপিণ্ডের আর্তনাদগুলোকে থামিয়ে দিতে। আপনার এই শরীর কি পারবে আমার আঘাতপ্রাপ্ত হৃৎপিণ্ডের আঘাত মোচন করতে? আমি তো আজও পারিনি সেই আঘাত ভুলতে। আমি আপনাকে ভালোবাসিনি, আমি দোষী, কিন্তু আমি তো চেষ্টা করেছি কিন্তু পারিনি। আপনি আমার অন্যায় দেখলেন কিন্তু আমার প্রতি হওয়া অন্যায় কেন দেখলেন না? বুকের ভিতরটা ছটফটিয়ে উঠল হ্যাভেনের। আহির বলা প্রতিটি কথাই তার হৃদয় তীরের মতো বিঁধছে। কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, ইচ্ছে করছে নিজের সমস্ত অতীত নিঃশেষ করে দিতে। ইচ্ছে করছে আহির সমস্ত তিক্ত স্মৃতি ভুলিয়ে দিতে। ইচ্ছে করছে রূপসা নামক অভিশপ্ত সেই নারীকে নিজ হাতে খুন করতে। বুক কাঁপছে, কাঁপছে হাত পা, কান দিয়ে গরম ধোঁয়া বেরোচ্ছে। আহির ক্রন্দনধ্বনি মন, মস্তিষ্ক পুরোটাই চূর্ণবিচূর্ণ করে দিচ্ছে। কি করবে সে, কি করবে? পাগল পাগল লাগছে, মরে যেতে ইচ্ছে করছে। জীবন এত জটিল কেন? বাস্তবতা এত কঠিন কেন? ফুপানি কমে এলো আহির, হ্যাভেনের বুকে লেপ্টে রয়েছে সে। সেভাবে থেকেই বলল, আমি 3 কবুল পড়েছিলাম হ্যাভেন। আম্মু বলে 3 কবুলের শক্তি নাকি অনেক প্রখর হয়। তাই তো অচেনা অজানা দুটো মানুষ একদিনের ব্যবধানেই হয়ে ওঠে একে অপরের আপনজন। এই 3 কবুলের ওপর ভিত্তি করেই আমাদের মা, চাচিরা সারাটা জীবন তাদের স্বামী, সংসারকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিয়ে যায়। তাহলে আমি কেন পারবো না? আমিও 3 কবুল বলেছি। স্বামী হিসেবে আপনি সবটুকু অধিকারই ফলাচ্ছেন। তাহলে আমি কেন আমার অধিকার থেকে বঞ্চিত হব? মনে মনে নিজেকে তৈরি করে নেই। স্বামী হিসেবে মেনে নিয়ে সবটা মানিয়ে নিতে চেষ্টা করি, যা ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হতে বাধ্য। কিন্তু যখনই আমি উঠে দাঁড়াতে যাই তখনই ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। আমি সহ্য করতে পারিনি। পারিনি মেনে নিতে আমার আগে আপনার জীবনে অন্য নারীর বাস ছিল। ঠিক যেভাবে প্রতিটা রাত আমার সঙ্গে মিশে থাকেন সেভাবেই অন্য একটি নারীর সঙ্গে মিশে ছিলেন দীর্ঘ একটা সময় জুড়ে। আমি আপনার স্ত্রী আর সে ছিল আপনার ভালোবাসা। আমায় করা আপনার প্রতিটি স্পর্শে ভালোবাসা থাকতো না, অথচ তাকে আপনি একসময় অজস্র ভালোবাসাময় স্পর্শ দিতেন। আমি মেনে নিতে পারিনি। আজও পারি না, কখনো পারবো না। আমি কখনো অন্য পুরুষের সান্নিধ্যে যাইনি। ভালোবেসে সম্পর্কেও জড়াইনি। আমার স্বামীর থেকে আমার প্রত্যাশা কতখানি বেশি ছিল ভাবতে পারছেন? আমার সবটা শেষ করে দিয়েছেন আপনারা দুজন মিলে। নিজের জীবনে আবদ্ধ যখন করলেনই, প্রথম কেন নয়, দ্বিতীয় নারী কেন হলাম হ্যাভেন? উত্তর দিন বলুন। স্তব্ধ হয়ে গেল হ্যাভেন। রক্ত লাল, দুচোখ বেয়ে রক্ত ঝরার অপেক্ষা মাত্র। বুকের ভিতর রক্তক্ষরণ যন্ত্রণা হচ্ছে তার। তার যন্ত্রণা থেকেও যে অধিক যন্ত্রণায় ভুগছে আহি। এই যন্ত্রণা কি করে লাঘব করবে সে? উত্তর না পেয়ে আহি বলল, দিতে হবে না উত্তর। চাই না কোন উত্তর আমার। সবাই স্বার্থপর। স্বার্থপর এই পৃথিবীতে নিঃস্বার্থতাই অপ্রত্যাশিত। আমাদের শেষটায় বিচ্ছেদ থাকতে পারে না আহি। আপনিই তো বলেছেন আপনি অভিনয় চান না। আপনি চান আমাদের দুজনের মধ্যে যা কিছু ঘটুক আমরা একে অপরের কাছে পরিষ্কার থাকব সব সময়। চেয়েছি। তাহলে আসুক, দূরত্ব হয়ে যাই আমি একটুখানি স্বার্থপর। ভালোবাসা বিহীন আর না জড়াই এই বৈবাহিক সম্পর্কে। এত বড় শাস্তি দিও না আহি। আমার প্রাণ নিয়ে নাও, তুমি জান দিয়ে দেব তবুও ডিভোর্স না। ভালোবাসার অভিনয়ের চেয়ে ভয়ঙ্কর শাস্তি আর কি হতে পারে? আজ যদি আবেগপ্রবণ হয়ে আপনার দুর্বলতায় ফুরবল হয়ে আপনার কাছে ফিরে যাই, আবারও শুরু করি সংসার ধর্ম, আপনি ক্ষণিকের জন্য সুখী হবেন, আমার অভিনয় যত দিন ধরতে না পারবেন ততদিনই সুখী থাকবেন আপনি। চমকে উঠল হ্যাভেন, অস্থির হয়ে আহির দুগালে দুহাত রেখে অসহায় দৃঢ় দৃষ্টি নিক্ষেপ করে দৃঢ় কণ্ঠে বলল, অভিনয়? ভালোবাসা একটুও নেই? হাসল আহি। নির্লিপ্ততা দৃষ্টি মেলে নির্লিপ্ততা কণ্ঠে বলল,
ভালোবাসায় কখনো সংশয় রাখতে নেই হ্যাভেন। ভালোবাসা কখনো প্রয়োজন থেকেও আসে না। আপনার ভালোবাসায় সংশয় প্রয়োজন দুটোই পেয়েছি আমি। আমার ভালোবাসায় পেয়েছি সংশয়। আপনার মতন আমিও বড্ড লোভী, বরং আপনার চেয়ে অধিক লোভী আমি। ভালোবাসার লোভ যে বড় ভয়ঙ্কর লোভ। ভালোবাসার জন্য একটুখানি নয়, বড় বেশি স্বার্থপর হয়ে যায় মানুষ। আত্মত্যাগ তো অনেক হলো, এবার না হয় অনেকটা স্বার্থপর, অনেক বেশি পাষণ্ড হয়ে দেখাই। কথা দিচ্ছি যেদিন আমার মন থেকে সব সংশয় দূর হয়ে যাবে, যেদিন অন্তর থেকে সূক্ষ্মভাবে অনুভব করব আপনাকে, যেদিন আপনার চোখে কোন সংশয় থাকবে না, আপনার হৃদয় আমি নামক মানুষটার অস্তিত্ব থাকবে খুবই নিখুঁত, সেদিন ফিরে যাব আমি আপনার কাছে। আহি। কাপা কণ্ঠে ডেকে উঠল হ্যাভেন। উহুম, আমি সে আহি নয় যে আহিকে আপনি চিনতেন। আমি অচেনা আহি, আমি স্বার্থপর আহি। আমি চাই, শুধু চাই, আমি ভালোবাসা চাই, আমি ভালোবাসতে চাই। আর এর পিছনে সম্পূর্ণ অবদান চাই শুধুমাত্র আপনার। আমার থেকে দূরে গিয়ে আমায় ভালোবাসতে হবে, আমার থেকে দূরে থেকে আপনার প্রতি আমার ভালোবাসা সৃষ্টি করতে হবে। আমাকে বিশ্বাস করে আমার বিশ্বাস অর্জন করতে হবে। আমার একমাত্র ভরসার হাত হতে হবে আপনারই হাত। ভালোবাসতে হবে নিখুঁত ভালোবাসা, যে ভালোবাসায় ডুবে গিয়ে আমি ভুলে যাব আপনার সমস্ত অতীত, যে ভালোবাসায় ডুবে যাবে আমার সমস্ত তিক্ত অনুভূতিগুলো। থামল আহি, এক ঢোক গিলে হ্যাভেনের কোলের ওপর উঠে বসল। গলা উঁচিয়ে এক হাত কাঁধে চেপে অন্য হাত ঘাড়ে স্পর্শ করে কানের কাছে মুখ ঠেকাল। হ্যাভেন স্তব্ধ। আহি তার স্তব্ধতাকে তোয়াক্কা না করে ফিসফিস করে বলল, প্রতিশোধ জিনিসটা বড় ভয়ঙ্কর। তার চেয়েও ভয়ঙ্কর নারীর প্রতিশোধ। আপনার শুরুটায় অন্য নারীর বিচরণ ছিল, সেই ভয়াবহ অপরাধের শাস্তি ভয়াবহ হওয়াটাই কি স্বাভাবিক নয় ডিয়ার হাজবেন্ড? পর্ব ৩৫। দুপুর প্রায় ৩টা বাজতে চলল। হ্যাভেন বাড়ি ফিরেছে খুব ভোরে। রমার বিবৃতি অনুযায়ী প্রচণ্ড বিক্ষিপ্ত চেহারায় বাড়ি ফিরেছে সে। ছেলের চিন্তায় চিন্তায় ইদানিং রুবিনার শরীর খুব একটা ভালো যাচ্ছে না। সকালের খাবার খাওয়ার জন্য বেশ অনেকবার ডাকা হয়েছিল হ্যাভেনকে, কোন সাড়া দেয়নি। দুপুরেও একই অবস্থা। এবার বেশ চিন্তিত হয়ে পড়ল সকলে। তাই ডুপ্লিকেট চাবি নিয়ে হ্যারি দ্রুত হ্যাভেনের রুমের লক খুলতেই দেখতে পেল দেয়ালে পিঠ ঠেকিয়ে বসে আছে হ্যাভেন। দৃষ্টি তার হাতের দিকে স্থির। এক হাতে ডায়মন্ডের রিং দুআঙুলে ধরে রেখেছে, যেটা আহির জন্য গতকাল সে কিনেছিল। বুদ্ধিটা অবশ্য হ্যারিরই ছিল। তার মানে আহি রিংটা অ্যাকসেপ্ট করেনি। অন্য হাতে সিগারেট। পুরো ঘরময় সিগারেটের গন্ধে মম করছে। আশেপাশে অগণিত সিগারেটের শেষ অংশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। চোখ মুখে কাতরতার ছাপ, দীর্ঘশ্বাস ছাড়ল হ্যারি। অগণিত মেয়ের সাথে তারা দুভাই মেলামেশা করলেও হ্যাভেন কখনো এসবের ধারেকাছেও যায়নি। এক রূপসার জন্যই পাগল ছিল সে। সেই পাগলকে ক্ষতবিক্ষত করে সত্যিকারের পাগল বানিয়ে ছেড়ে দিল মেয়েটা। সেই ক্ষত সারিয়ে উঠতে না উঠতেই আবারও ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে হৃদয়। হয়তো এসবের জন্য দায়ী তার ভাই নিজেই, তবুও এই কষ্ট যে আর সহ্য করা যায় না। ভয় হয়, বড় ভয় হয়, আবার কোন অঘটন ঘটে যাবে না তো। আহিকেও দোষ দিতে পারে না, কোন দিকে যাবে তারা এখন? কি করে সামলাবে ভাইকে? কি করে বোঝাবে ভাবিকে? এগিয়ে গিয়ে হ্যাভেনের পাশে বসল হ্যারি। তার উপস্থিতি টের পেয়ে রিংয়ের দিকে দৃষ্টি স্থির রেখেই ঈষৎ হেসে বলল, ভাগ্য আমাদের সাথে ছলনা করে না, আমরা ভাগ্যের সাথে। ভাই চিন্তা করো না, ভাবি ফিরবে, দেখো এখন রেগে আছে, রাগ পড়ে গেলে ঠিক ফিরবে। শেষ হাসিটা তুমিই হাসবে দেখো। জানি ফিরবে। তোর ভাবি আমাকে ছাড়তে পারবে না, কিন্তু যে তিক্ততা নিয়েও চলে গেছে সেই তিক্ততাকে কি করে বিলীন করব আমি? যতদিন না এই তিক্ততা বিলীন হচ্ছে ততদিন সে ফিরবে না। কাছে থেকে নয়, দূরে থেকেই তার মন জয় করতে হবে। অবশ্যই করবে। যদি না পারি? যদি ভালোবাসা থাকে সফল তুমি হবেই ব্রো, আর যদি সফল না হও ভাববে এটা তোমার ভালোবাসা ছিল না, রূপসার মতোই এটাও তোমার ভুল। না তুমি ভাবির জন্য সঠিক, আর না ভাবি তোমার জন্য। বুকটা ধক করে উঠল হ্যাভেনের। আর কোন ভুল হতে পারে না? থাকতে পারে না আর কোন ভুল? ভালোবাসার সংজ্ঞা সে সঠিকভাবে দিতে পারবে না। তবে এইটুকু বলতে পারবে ওই মেয়েটার সঙ্গে করা অন্যায়গুলো তার বক্ষস্থলে সূক্ষ্ম এক ব্যথার সৃষ্টি করেছে। ওই মেয়েটার শূন্যতা তাকে খুব করে পোড়াচ্ছে। পুড়িয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে। এলোমেলো করে দিচ্ছে। তার সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। হাহাকার শুধু তার বুকে নয়, হাহাকার নেমে এসেছে এই ঘরে, পুরো সংসার জুড়ে মেয়েটা হাহাকার তৈরি করে গেছে।
যন্ত্রণা দিচ্ছে, যন্ত্রণা হচ্ছে, মেয়েটার শূন্যতা বড্ড বেশি যন্ত্রণা দিচ্ছে। সমস্ত ইন্দ্রিয়শক্তি বারবার জানান দিচ্ছে আহি তোর সেই প্রিয়জন। যে প্রিয়জন তোর নিভে যাওয়া সমস্ত সত্তাকে জ্বালিয়ে দিতে সক্ষম হয়েছে। আহি তোর সেই মানুষটা যে তোর সমস্ত সত্তায় মিশে গিয়ে তোর তুইকে ফিরিয়ে দিয়েছে। না হ্যারি ভুল, না ভুল হতে পারে না। আহি বড় নিষ্পাপ, আহি বড় পবিত্র রে, ওর মতো মেয়েকে ভালো না বেশে থাকা যায় না। ওর মতো মেয়েকে অবহেলায় ফেলে যে চরম ভুল আমি করেছি তার শাস্তিও চরম ভয়ানক ভাবে পাচ্ছি আর পেতে যাচ্ছি। কি বলল ভাবি? সবটা ঠিক হয়নি বুঝেছি, কিন্তু আবারও তাড়িয়ে দিয়েছে? হ্যারিকে সবটা খুলে বলল হ্যাভেন। হ্যারি সবটা শুনে যতটা না দুঃখ পেয়েছে তার থেকে বেশি মজা পেয়েছে। ভাবা যায়, এক ঘরে থাকেনি, আবার হ্যাভেন যেন রাত করে ফিরে না যায়। আবার কোন বিপদের সম্মুখীন না হয় সেজন্য রুম ছেড়ে বেরিয়ে যাবার আগে ইগো দেখিয়ে রিং ফেরত দিয়েছে, তারপর বেরিয়ে গিয়ে বাইরে থেকে দরজার সিটকেরি লাগিয়ে দিয়েছে। সকাল বেলা অনা দরজা খুলে চা দিয়েছে। হ্যাভেন সৌজন্যতাসূচক এক চুমুক চা খেয়েই বিদায় নিয়ে এসে পড়েছে। হায়রে নারী জাতি! সব শোনার পর হ্যারি কয়েক মিনিট কি যেন ভাবল। তারপর হ্যাভেনকে বলল, ব্রো, দেবদাস হয়ে পড়ে থাকা যাবে না, বরং কিভাবে ভাবিকে ম্যানেজ করা যায়, কিভাবে তোমরা একে অপরের কাছাকাছি আসতে পারবে, ভাবির ভাষ্যমতে তার তিক্ততাকে ভালোবাসায় ডুবিয়ে দিতে পারবে, সেসব নিয়ে ভাবতে হবে। শুধু ভাবা নয়, সে অনুযায়ী কাজও করতে হবে। সিগারেটে শেষ কয়েক টান দিয়ে ওঠে পড়ল হ্যাভেন। কাবার্ড খুলে রিংটা রেখে দিয়ে তালে নিয়ে বাথরুম যেতে যেতে বলল, বউকে কিছুদিন একা ছেড়ে দেই কি বল, আর আমিও ধুকে ধুকে মরতে থাকি। যদি বেঁচে থাকি তাহলে সফল হয়েই ছাড়বো, আর যদি মরে যাই কোনোদিন কোন পরিস্থিতিতেই ভাবির গায়ে বিন্দু আঁচও লাগতে দিবি না। আর না দ্বিতীয় কোন পুরুষকে কে তার জীবনে এন্ট্রি নিতে দিবি। সোজা আমার কাছে পাঠাই দিবি, তারপর ওপারে বসে শালার পিণ্ড চিবাবো। বলেই রহস্যময়ী এক হাসি দিয়ে বাথরুম ঢুকে পড়ল। সময় প্রবহমান। কেটে গেছে 2 মাস। চারিদিকের নানা ব্যস্ততা কাটিয়ে কখনো সন্ধ্যার পর কখনো বা মাঝরাতে আহির বাড়ির সামনে হাজির হয় হ্যাভেন। নির্দয় আহি একটিবারের জন্যও তাকে দেখা দেয় না। শ্বশুর শাশুড়ির হাজার জোরেও হ্যাভেন আর বাড়ির ভিতরে যায়নি। করোনা পরিস্থিতির জন্য ভার্সিটি অফ, তাই আহি একেবারেই বাড়ি থেকে বের হয় না। ফেসবুক, হোয়াটসঅ্যাপ সমস্ত কিছুর পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলেছে। হ্যাভেন যতই মেসেজ করুক, ফোন করুক, আহির থেকে একটা রিপ্লাইও পায় না। যা রিপ্লাই করার আহির ফোন থেকে অনাই করে। হ্যাভেন যখন আসে অনা বের হয়। বাড়ির সামনে কাঁচা রাস্তার ওপাশে বাঁশের মাচা তৈরি করা হয়েছে। সেখানে বসেই দুলাভাই শালিকা বেশ আড্ডা দেয়। কখনো কখনো অনাকে নিয়ে এলাকার আশপাশের কাঁচা রাস্তাগুলো ঘুরে বেড়ায়। অনার বেশ ভালোই লাগে। সামনে পিছনে সবসময় হ্যাভেনের 2-3 জন চেলাফেলা থাকেই। হ্যাভেনের পাশাপাশি ইদানিং নিজেকেও বেশ পি মনে হয় অনার। ইতিমধ্যে দুজনের সম্পর্ক বেশ গাঢ় হয়ে উঠেছে। অনার নিজের কোন ভাই না থাকায় হ্যাভেনকেই সে বড় ভাইয়ের আসনে বসিয়েছে। হ্যাভেনও হিয়ার পর বোন হিসেবে অনাকে ভীষণ স্নেহ করে। অনা যখন তাকে দুলাভাই বলে ডাকে মনে তার অদ্ভুত এক ভালোলাগার শিহরণ জেগে ওঠে। প্রত্যেকটা পুরুষকেই বোধ হয় এই দুলাভাই ডাকটা বড় আনন্দ দেয়। দুনিয়াতে অনেক রকমের ডাক রয়েছে, রয়েছে অনেক রকমের মধুর সম্পর্ক। কিন্তু শালি, দুলাভাইয়ের সম্পর্কের মাধুর্য সত্যি ভীষণ আলাদা। যদি সেখানে শালির প্রতি দুলাভাইয়ের থাকে অগাধ স্নেহ, আর দুলাভাইয়ের প্রতি শালির থাকে অগাধ শ্রদ্ধাবোধ। প্রায়ই দুলাভাই এর সঙ্গে আড্ডা শেষে দুহাত ভর্তি ফাস্টফুড নিয়ে ঘরে ঢোকে অনা। আহি তখন রেগেমেগে তাকে রুম থেকে বের করে দেয়। আবার যখন অনা সর্বক্ষণ ঘ্যান ঘ্যান করে, আপু দুলাভাই কত ভালো, তুমি কেন দুলাভাইয়ের সাথে এমন করো? আপু দুলাভাই যদি ভালো হতে চায় আমাদের কি উচিত না তাকে ভালো হতে সহায়তা করা? আপু জানো আজ দুলাভাই এই গল্প করেছে, আজ আমি আর দুলাভাই ওইখানে গিয়েছিলাম, এটা করেছি, সেটা করেছি। দুলাভাই নিয়ে বোনের প্রশংসার সাথে গর্বের যখন শেষ থাকে না আহি তখন বিরক্ত হয়ে বলে, জানা দুলাভাইয়ের গলা ধরে, কলা খা, আমার কাছে আসছিস কেন? আর একবার দুলাভাই দুলাভাই করলে ঠাসিয়ে এক চড় মেরে গাল লাল করে দিব, দূরে যাহ বেয়াদব। অনা তখন মুখ ফুলিয়ে মায়ের কাছে গিয়ে বোনের নামে নালিশ করে। কখনো বা আহির ফোন নিয়েই হ্যাভেনকে কল করে নালিশ করে। দুই মেয়ের কাণ্ড দেখে বাবা মা শুধু মুচকি হাসে, আর শালি বউয়ের কাণ্ড শুনে হ্যাভেন উচ্চস্বরে হেসে ওঠে। তার সে হাসি ঠিক কান পেতে শুনে নেয় আহি। হ্যাভেনের মুখে বরাবরই সে শুনেছে নারী বড় রহস্যময়ী। কিন্তু কই, সে তো দেখছে মানবজাতি পুরোটাই রহস্যে ঘেরা।
তবে তার চোখে এখন সবচেয়ে রহস্যময় ব্যক্তিটি হচ্ছে দ্য গ্রেট হ্যাভেন তালুকদার। এই যে বারবার ছুটে আসা, এই যে তার আপনজনদের এভাবে আপন করে নেওয়া, অশান্ত হ্যাভেনের আচমকাই শান্ত রূপ, ভাবায় বড্ড ভাবায়। মানুষের জীবনে পরিবর্তন আসে, কিন্তু এত মাধুর্যতার সঙ্গে হ্যাভেনের পরিবর্তন মানতে বড় কষ্ট হয়। তবুও সে মানতে চায়। ভালোবাসা যে সব পারে। বিয়ে নামক পবিত্র একটি বন্ধন এত সহজেই কি ছিন্ন করা যায়? মানুষ তো জন্মলগ্ন থেকে খারাপ হয়ে জন্মায় না। জন্মলগ্ন থেকে কেউ অন্যায়কারী, হত্যাকারী, পিশাচ হয়ে জন্মায়ও না। একটি শিশু বাচ্চার সামনে সর্বক্ষণ মা মা করলে তার প্রথম বুলিটিই হয় মা। তেমনি বাবা বাবা করলে তার প্রথম বুলিটি হয় বাবা। একইভাবে প্রতিনিয়ত সে যা দেখবে, যা শুনবে, পরবর্তীতে সেটাই করবে বা করার চেষ্টা করবে। আবার ফুলের কলির মতো যখন একটি জীবনকলি থেকে ফুলে রূপান্তরিত হতে যায়, ঠিক সে সময়ে কেউ তাকে আঘাত করে ঝরিয়ে দেয়। তখন তার জীবনটা হয়ে যায় বিধ্বস্ত। সেই ঝরে যাওয়া ফুলের পাপড়িগুলো পুনরায় ফুলে পরিণত করা সম্ভব না হলেও মানুষের জীবন ফুলের মতোই গড়ে নেওয়া সম্ভব হয়, তবে সে পথ বড্ড কঠিন। মানুষ অনুকরণ প্রিয়, মানুষ প্রতিশোধ পরায়ণ, আর এ দুটোই মানুষের জীবন গড়ে দিতে এবং ধ্বংস করতে সহায়তা করে। হ্যাভেনের মামাতো বোনের বিয়েটা করোনা পরিস্থিতির জন্য পিছাতে পিছাতে অনেকটা সময় পিছিয়ে গেছে। ফাইনালি বিয়ের ডেট ফিক্সড হলো। এ মাসের শেষেই বিয়ে। তাই তালুকদার বাড়ির সকলকে বেশ লম্বা একটা সময়ের জন্য বাড়ি ছাড়তে হবে। যেহেতু হুমায়ুন তালুকদার থেকে শুরু করে সকলকেই বিয়েতে অ্যাটেন্ড করতে হবে, সেহেতু বাড়ি দেখাশোনার দায়িত্বে থাকবে তার ছোট ভাই এবং চাচাতো ভাইরা। সবাই নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিয়েছে। কিন্তু বেঁকে বসেছে হ্যাভেন। সে যাবে না, কিছুতেই যাবে না। রুবিনাও বেঁকে বসেছে, তাকে যেতেই হবে। কিন্তু হ্যাভেন নানান বাহানা দিচ্ছে। রুবিনা বিরক্ত হয়ে তার মাকে কল করে জানায়, হ্যাভেনের নানুমনির বয়স 90-এর কাছাকাছি। এই বৃদ্ধাটি ভীষণ প্রিয় হ্যাভেনের। শুধু হ্যাভেন নয়, হীরা, হ্যারি, হিয়া, হ্যাভেন সকলেই তাদের নানুমনি বলতে অজ্ঞান। সেই নানুমনি যখন ইমোশনাল ব্ল্যাকমেইল করল হ্যাভেনকে, তখন হ্যাভেনও শর্ত দিয়ে বসল। আমি যাব, শীঘ্রই যাব, তবে শর্ত একটাই, আমার লাইফলাইনকে যেভাবেই হোক ওখানে নেওয়ার ব্যবস্থা করতে হবে। সব হয়ে যাব। এই বুড়ির বয়স হইছে তো কি হইছে, এই বুড়ির তীক্ষ্ণ বুদ্ধি সম্পর্কে তোগোর কারো ধারণাই নাই বলেই রুবিনাকে ফোন দিতে বলে। হ্যাভেন বাঁকা হেসে মায়ের দিকে ফোন এগিয়ে দেয়। চোখ মুখ উজ্জ্বলতায় ভরে ওঠে তার। দূরত্ব বজায় রেখে একে অপরের পাশাপাশি থাকার এর থেকে ভালো সুযোগ আর দুটো হতে পারে না। দুজন মানুষ শুধু বিয়ে করে সংসার ধর্ম পালন করলেই হয় না, বরং একে অপরকে চেনা জানার প্রয়োজন আছে। এই যে তারা 2 বছর একসঙ্গে ছিল, কিন্তু এটা কি সত্যি একসঙ্গে থাকা হয়েছে? 2 বছরে সে জানতেই পারেনি তার সহধর্মিনীর প্রিয় খাবার কি, প্রিয় রং কি, পছন্দের জায়গা কোথায়, পাহাড় না সমুদ্র, জ্যোৎস্নার রাত্রি কেমন লাগে তার, একাকী সময় কাটাতে ভালো লাগে না সকলের সঙ্গে হৈ হৈ রই রই করতে ভালো লাগে। 1 মাসে অনার কাছে টুকটাক শুনেছে, তবে বেশি কিছু তো না। প্রিয় রং, প্রিয় খাবারের বাইরে আর কি বা জানে সে? জানতে হবে না। ভালোবাসে তো সারা জীবন একসঙ্গে থাকতে হবে তো। তাহলে এসব না জানলে কি করে চলবে? মনের দূরত্ব ঘোচাতে হবে না? অবশ্যই হবে। কিন্তু তার অভিমানী রমণী সে সুযোগটা দেবে তো? এ প্রথম রুবিনা তালুকদার আহিদের বাড়িতে পা ফেললেন। পাড়াপড়শিরা আশপাশ থেকে ওকি ঝুঁকি মারছে। সকলেরই চোখ ছানাবড়া। যেন পুরনো যুগের জমিদার গিন্নির পা পড়েছে বাড়িতে। চেহারায় ফুটে উঠেছে আলাদা এক মাধুর্য, আলাদা এক দাম্ভিকতা। তার রূপ, দাম্ভিকতায় সকলেই মোহিত হয়ে গেল। ঠিক যেমন প্রথম দর্শনে আহি মোহিত হয়েছিল। আহির রূপে সকলেই যেমন মুগ্ধ হয়ে যায়, তার শাশুড়ির রূপেও সমান মুগ্ধ হল সকলেই। রুবিনা তালুকদার আহির দুহাতে ধরে অনুরোধ করলেন, তার মা ভীষণ অসুস্থ। আল্লাহ না করুক আজ তার মা মারা গেলে সে আহিকে কখনোই ক্ষমা করবে না। কারণ তার মা আদরের নাতি বউকে দেখার জন্য অধীর আগ্রহে বসে আছেন। আহি যাতে বিশ্বাস করে তাই ভাইয়ের মেয়েকে ভিডিও কল করে মায়ের সঙ্গে আহিকে কথাও বলিয়ে দিয়েছে। সত্যি নানুমনি অসুস্থ, পা পিছলে পড়ে গিয়ে কোমরে বেশ আঘাত পেয়েছে। সব শুনে দেখে আহি নিশ্চুপ। আহির বাবা মা রুবিনাকে আপ্যায়ন করলেও সে এক গ্লাস পানি অবধি মুখে তুলল না। আহি যদি তার সঙ্গে যেতে রাজি হয় তাহলেই সে আতিথিয়তা গ্রহণ করবে, নয়তো না। রুবিনার জেদের কাছে আহি মাথা নত করল না।
বরং একজন বৃদ্ধার মনোবাসনা পূর্ণ করার জন্য যেতে রাজি হলো, কিন্তু শর্ত দিল সে হ্যাভেনের সঙ্গে এক ঘরে রাত কাটাতে পারবে না, সে শুধুই নানুম্নিকে দেখতে যাবে এবং তাকে দেখা দিতে যাবে। যেহেতু হ্যাভেনের সঙ্গে তার বোঝাপড়া চলছে, সেহেতু সঠিক অনুভূতি দুজনের দিক থেকে দুজন যতদিন না অনুভব করবে, যতদিন না মন বলবে হ্যাভেন তাকে নিখুঁত ভালোবাসে, নিখুঁত সম্মান করে, ততদিন সে হ্যাভেনের জীবনে ফিরবে না। রুবিনা আহির সমস্ত শর্তই মেনে নিলেন। আহিও স্বস্তির শ্বাস ফেলল। 1 মাসে তার দম বন্ধ হয়ে আসছিল। একটু দূরে যাওয়া, দূরে কোথাও সময় কাটানো সত্যি তার জন্য প্রয়োজন ছিল। পাড়া প্রতিবেশীদের প্রশ্নের উত্তর দিতে দিতে সে তার মা এবং বোন জাস্ট হাঁপিয়ে উঠেছে। রোজই কেউ না কেউ এসে ছলে বলে কৌশলে ভিতরের খবর জানার চেষ্টা করে। বিয়ের পর 2 বছর বাবার বাড়িতে আসেনি বলে এই নিয়ে পাড়াপড়শিদের যেমন কৌতূহলের শেষ ছিল না, তেমনি এতগুলো মাস ধরে মেয়ে বাপের বাড়ি এসে থাকছে, জামাইও আসে না, এই নিয়েও নানা রকমের কৌতূহল তাদের। সময়ে অসময়ে বাড়ি বয়ে এসে ছলে বলে কৌশলে ভিতরের কথোপকথন বাহিরে আনার চেষ্টা করে। জীবনটা একেবারে অতিষ্ঠ করে ফেলেছে এই প্রতিবেশীগুলা। কোনোভাবেই মনে শান্তি মেলাতে পারছিল না আহি, তাই হুট করে এসে শাশুড়ির দেওয়া প্রস্তাবটা তার মন্দ লাগল না। এবার দীর্ঘ সময়ের জন্য দূরে কোথাও গেলে বেশ ভালোই হবে। মনও ভালো হবে, সেই সাথে রোজ রোজ আর এই বিরক্তিকর পরিস্থিতিতেও পড়তে হবে না। তবে এর আগে হ্যাভনকে কানে গুতিয়ে বলেও দিতে হবে, ডিয়ার হাজবেন্ড, এই আহি সবার জীবনে ফিরলেও ভুলেও ভাববেন না আপনার জীবনে ফিরেছে, তাই দূরত্ব বজায় রেখে চলবেন। হুহো। পর্ব 36। দীর্ঘ 6 ঘন্টা জার্নির অবসান ঘটিয়ে দিলারা ভবনে পা রাখল আহি। গাড়িতে শাশুড়ি মায়ের পাশে বসে ফোন চাপতে চাপতে একসময় মাথা ধরে আসে। ঘুমানোর চেষ্টা করলেও ঘুম হয় না। অথচ রুবিনা পুরো রাস্তায় ঘুমিয়ে ঘুমিয়ে এসেছে। মাথায় ওড়না স্কার্ফ বাঁধা, ইয়ারফোন কানে দিয়ে গানও শুনতে পারছিল না। শাশুড়ি মায়ের ঘুমে ব্যাঘাত ঘটবে বলে ইয়ারফোনবিহীন গান শোনা বা ভিডিও দেখা কোনোটাই পারছিল না। একবার অবশ্য ভেবেছিল স্কার্ফ খুলে তারপর গান শুনবে, কিন্তু তা করেনি। হাজার হোক শাশুড়ি মা বয়োজ্যেষ্ঠ মানুষ। জেগে ওঠে ছেলে বউয়ের এমন ভনিতা দেখলে কি নাকি কি ভেবে বসবে কে জানে। তাই চুপচাপ বসে ফেসবুক স্ক্রুল, মেসেঞ্জারে বান্ধবীদের সঙ্গে টুকটাক কথা, হিয়ার সঙ্গে টুকটাক মেসেজে কথা বলেছে। পুরো জার্নিটাই বোরিং কেটেছে তার। মনে মনে বেশ ধারণাও করে নিয়েছিল তালুকদার বাড়ির মতন এ বাড়িতেও তার সময় বেশ বোরিং কাটবে। রোবটের মতো এক জায়গায় বসে বসে বা বউ হয়ে কাজ করতে করতেই দিন যাবে। কিন্তু তার সমস্ত ধারণা ভুল প্রমাণিত হয়ে গেল বাড়িতে প্রবেশ করার পর। পুরো বাড়িটাই কেমন হইচই রইরই শুরু হয়ে গেল। বিস্তর জায়গা জুড়ে দোতলা বাড়িটি দেখলেই চোখ যেন জুড়িয়ে যায়। হ্যাভেনের নানার বাড়ির লোকজনও যে বেশ প্রভাবশালী বুঝতে আর বাকি রইল না আহির। তবে মনে একটা প্রশ্ন খুঁতখুত করতে লাগলো, এত বড় বাড়ির মেয়ে, তাও আবার চোখ ধাঁধানো সুন্দরী। তার ব্যাপারটা না হয় আলাদা, কিন্তু শাশুড়ি মাকে শ্বশুর মশাই তুলে নিয়ে গেল কি করে? মনের প্রশ্নটা মনে চেপেই চোখ ঘুরিয়ে দেখতে লাগলো পুরো বাড়িটা। তারা এখন দাঁড়িয়ে আছে বাড়ির উঠানে। পুরো উঠানটাই ইট, সিমেন্ট দিয়ে পাকা করা। উঠানের ডানপাশে বিশাল বড় কাঁঠাল গাছ, বামপাশে 3টা আম গাছ, তার পাশে ছোট ছোট ফুল গাছ। ফুল গাছগুলোর নাম সে জানে না, তবে মেরুন রঙের ছোট ছোট ফুলগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছে। পরে না হয় এই ফুলগুলোর নাম কারো থেকে জেনে নেওয়া যাবে। ফুলগুলো থেকে চোখ সরিয়ে বাড়ির আশেপাশে চোখ বুলালো। এক কথায় ভীষণ সুন্দর বাড়িটা। পুরো বাড়িটাই বেশ যত্নের ছাপ রয়েছে। দোতলার বারান্দায়ও বেশ সুন্দর সুন্দর ফুল দেখতে পেল। গোলাপ, নয়নতারা, আরও বিভিন্ন ফুলের টব রয়েছে। মনটা কেমন ভালো লাগায় ভরে গেল তার। বাড়ির বাইরেটা দেখেই জাঁকজমকপূর্ণ আমেজের ভাব পাওয়া যায়, ভিতরটা দেখে অন্তর যেন জুড়িয়ে গেল। মামা শ্বশুর, মামি শাশুড়ি, মামাতো দেবর, ননদ সবাই এসে পরিচয় হলো আহির সঙ্গে। হিয়া গত কয়েক মাস ধরেই এখানে রয়েছে। এতগুলো দিন পর আহিকে দেখে আবেগে জড়িয়ে ধরে কেঁদেই ফেলল মেয়েটা। হ্যাভেনের মামাতো বোন রিদি এক গালে হাত রেখে চোখ পিটপিট করে বলল, বাব্বাহ ভাবি তো আমাদেরও ছাড়িয়ে গেছে রে হিয়া ভাইয়ের, আমার চয়ে যাচ্ছে। আল্লাহ, আমি তো ফিদা হয়ে গেলাম। ছেলে হলে নিশ্চিত বর্ষর হার্ট অ্যাট্যাক হয়ে যেত। আহি লজ্জা পেল। হিয়া আহির কাঁধ চেপে ধরে বলল, দেখতে হবে না ভাবি টাকার। মামাতো ভাই রিমন শার্টের কলার উঁচিয়ে বলল, আরে এ আর এত কিউট হ্যান্ডসাম ছেলেদের ভাবি তো এমন সুন্দরী হবে, তাই না? এবার আহি লজ্জায় লাল হয়ে গেল।
রুবিনা ভাতিজা, ভাতিজিকে আদর করে বড় ভাতিজা রিজভির কথা জিজ্ঞেস করল রিদির মা হুমাকে। কিন্তু হুমা কিছু বলার পূর্বেই হিয়া আহিকে ছেড়ে চোখ কটমট করতে করতে বলল, তোমার আদরের বড় ভাতিজার কি এ বাড়ির অতিথিদের জন্য সময় আছে নাকি? তাকে রাতেই জানানো হয়েছে অন্তত আজ যেন বাড়ি থাকে, তবুও সে সকাল সকাল দেশ উদ্ধার করার জন্য বেরিয়ে গেছে। রিদি ঠোঁট টিপে হাসতে লাগল। রিমন হিয়ার মাথায় গাঁটটা মেরে বলল, তার না হয় আদরের ভাতিজা, তোর তো সাদের আদরের মামাতো বড় ভাই। রিমনের টিটকারি শুনে হিয়া খেপে ওকে মারতে গেলেই রিমন ছুটে পালালো, সঙ্গে গানও ধরল, সাদের লাউ বানাইল মোরে বৈরাগী। হিয়া ছুটে গেট অবধি গিয়েও ধরতে পারল না রিমনকে। সকলেই হাসতে হাসতে লুটোপটি খাচ্ছে। আহিও মৃদু হাসল। রুবিনা বলল, শুরু হয়ে গেল এবার, রত্না এলে বাড়িটা আর বাড়ি থাকবে না। রেশমির তো ছুটি নেই শুনলাম, শিফা, শশী আসবে তো? রিদির মা হুমা বলল, জামাকাপড় ছেড়ে হালকা নাস্তা পানি করে ছোট আপাকে ফোন করুন, আপনার ভাইকে তো বলেছিল আগামীকালই আসার চেষ্টা করবে। যেহেতু শহর থেকে এসেছে সেহেতু আগেই কেউ নানুমনির কাছে যায়নি। ফ্রেশ হয়ে জামাকাপড় পাল্টে হালকা নাস্তা পানি করে নিল। পাশের বাড়ি থেকে একে একে রুবিনার চাচাতো ভাই, তাদের বউ এবং ছেলেমেয়েরাও এসে আহির সঙ্গে পরিচিত হল। সকলেই বউ দেখে মুগ্ধ। জুটি ছাড়া এভাবে একা আসাতে অনেকে অনেক রকমের কথাও বলল। এ প্রথম বউ নানা শ্বশুর বাড়ি এসেছে। কোথায় দুজন একসঙ্গে আসবে তা না, একা একা জুটি ছাড়া পাঠাই দিছে। রুবিনা তাদের অবশ্য বুঝিয়ে বলল, বাড়ির সকল ছেলে সদস্যরা আগামীকালই এসে পড়বে। শুধু হ্যাভেন 3 দিন পর আসবে। এই নিয়েও অনেকে অনেক রকম কথা বলল। রুবিনা সেগুলাকে পাত্তা দিল না। আহি বেশ খুশিই হলো হ্যাভেন 3 দিন পর আসবে বলে। হ্যাভেনের সামনে সব সময় বেশ ইতস্ততবোধ হতো তার, এর থেকে 3টা দিন তো রিল্যাক্স করা যাবে। সকলের সঙ্গে আলাপচারিতা শেষে নানুমনির রুমে নিয়ে যাওয়া হয় আহিকে। নানুমনি আহিকে দেখেই হাত টেনে বিছানায় নিজের পাশে বসালো। তারপর বেশ রসালো গলায় বলল, কি লো মেয়ে, খুব নাকি দেমাগ? আমার কালামানিক রে, খুব নাকি দেমাগ দেখাস? ওই সব দেমাগ টেমাগ দূরে রাখো, ধলা জামাই কালা জামাই বিভেদ কইরা কি হব, কাম তো একই। চোখ জুড়াইয়া লাভ নাই বইন, মন আর শরীর জুড়াইলেই মেলা। রুমে রিদি আর হিয়া ছিল। নানুমনির কথা শুনে দুজনই খিলখিল করে হেসে উঠল। অন্য সময় বা অন্য কেউ এমন কথা বললে 2-4টা কটু কথা বলে দিত আহি। কিন্তু সামনের এই বৃদ্ধাকে দেখে সে যেন কেমন হয়ে গেল। এত কিউটনেসে ভরা মুখটা দেখলে কি আর কটু কথা বলা যায়? নানুমনির বেশ অনেকটা বয়স হয়েছে, গায়ের চোমড়া গুলো কুঁচকে গেছে। যে হাত দিয়ে আহির হাতটা চেপে ধরে আছে সে হাতটাও খানিক কাঁপছে। ফর্সা চামড়াগুলো কুঁচকে যেয়ে নীল রগগুলো ভেসে উঠেছে। কথা বলার সময় টকটকে লাল ঠোঁট জোড়া চৌকা হওয়াতে আরো বেশি কিউট লাগছে। সোনালি পাড়ের সাদা শাড়িটা গায়ের রঙের সঙ্গে কি সুন্দর মিশে আছে। প্রকৃতির সকল শুভ্রতাই যেন তার মাঝে বিরাজ করছে। এই বৃদ্ধা মহিলাটি যৌবনে ঠিক কোন পর্যায়ে সুন্দরী ছিল যা ধারণা করতে পারল না আহি। নানুমনি অনেক কথাই বলল আহির সঙ্গে। এও বলল, সাদা কালোর বিভেদ শুধু এই যুগে নয়, শুরু থেকেই মানুষের মাঝে এই বিভেদ রয়েছে। একসময় তারাও সাদা কালো বাছ বিচার করত। হুমায়ুন তালুকদার যখন রুবিনাকে বিয়ে করার জন্য প্রস্তাব দেয়, নানুমনি নাক ছিটকেছিল, তার পরীর মতো মেয়েটার কপালে নাকি অমন কালা বান্দর জুটব? হোক নেতা জামাই, নেতা দিয়ে তার কি মন চোখ জুড়াবে? ঘোর বিরোধিতা করেছিল তারা পুরো পরিবারই। কিন্তু রুবিনার মনে মনে হুমায়ুনকে বেশ পছন্দ ছিল, যা তারা কেউই জানত না। সকলেই জানে রুবিনাকে হুমায়ুন উঠিয়ে নিয়ে বিয়ে করেছে। কিন্তু আসল কথা, এই রুবিনারও অমত ছিল না বিয়েতে। এই গোপন রহস্য নানুমনি, রুবিনা, হুমায়ুন ছাড়া কেউ জানত না। আজ প্রিয় নাতির সংসার জীবন সুখের করার জন্য এই সত্যিটা নাতি বউকে সে বলেই দিল। এও বলল, হাবু যখন জন্মায় তখন থেকেই আমাদের পরিবারের মন থেকে সকল কালি দূর হইয়া যায়। বাড়ির জামাই কালা বইলা জামাই অবহেলা করতে পারি, কিন্তু আমার আদরের মেয়ের অংশ, বংশের প্রথম এবং বড় নাতিকে কি আর অবহেলা করতে পারি? তখন থেকেই আমার কালামানি করে দুচোখে হারাই আমি। বাড়ির সবচেয়ে আদরের নাতি সে। তার মুখ ফুটে কিছু চাইতে দেরি পাইতে দেরি নাই। এই বয়সেও কালা মানিকের জন্যে গাছে উঠবার কইলে গাছে উঠতেও রাজি আমি। আমার সেই মূল্যবান রত্নরে কিনা তুই অবহেলা করস? বলতে বলতেই চোখে পানি চলে আসে নানুমনির। আহি খানিকটা বিরক্ত হলো এবং বলল, আপনি ভুল ভাবছেন নানু, আপনাকে ভুল ধারণা দেওয়া হয়েছে।
আমি বাইরের সৌন্দর্যকে কখনো প্রাধান্য দেই না আর ভবিষ্যতেও দেব না। আর আপনার কালা মানি কতটাও কালো নয়। তাই এভাবে বলার কিছু নেই। সে যথেষ্ট সুদর্শন, শুধু তার মনটাই কুদর্শন। মাথা দুলিয়ে হাসল নানুমনি। বলল, মনের সৌন্দর্য মনের চোখ দিয়াই দেখন লাগে রে ছেমরি। তা আমি যে তোরে তুই তুকারি করতাছি কিছু মনে নিতাছস না তো? আমার সব নাতি নাতনিগরেই তুই বইলা সম্বোধন করি। তুইই তো পরম আপনরে বইন, তুইই পরম আপন। মৃদু হাসল আহি, মাথা নাড়িয়ে বোঝালো সে কিছু মনে করছে না। তাদের কথার মধ্যে হঠাৎই ফোড়ন কাটল হিয়া। বলল, জানো ভাবি, আমার নানু, খালামুনি, ইভেন আমার পুরো নানার গোষ্ঠীদেরই বেশ রূপের অহংকার। তাই তো আমার বাপ চাচাকে সারা জীবন হেলাফেলা করেছে। এরা আমার বাপ চাচাকে দেখে যে ভাব করে আল্লাহ জানে, নিগ্রোদের দেখলে এরা কি মন্তব্য করে বসবে তুমিই বলো। আমার বাপ চাচা কি অতই অসুন্দর? বুঝি না এদের সমস্যা কি। মেয়ের জন্য ছেলে লাগলে শুরুতেই বলবে ছেলে যেন দেখতে সুন্দর হয়। ছেলের জন্য মেয়ে লাগলে বলবে মেয়ে যেন রূপে গুণে সেরা হয়। কেন রে, চেহারার চাকচিক্যই কি সব? আমার মনে হয় এজন্যই দাদানের গায়ের রং চাপা দিয়ে আল্লাহ এদের অহংকারী ভাঙতে চেয়েছে। রিদি বলল, হ্যাঁ গো ভাবি, হাবু ভাই যদি সত্যি দেখতে খারাপই হতো, অহরহ মেয়ে কি তার সঙ্গে লাইন মারার চেষ্টা করত? অন্যদের কথা না হয় বাদই দেই, শিফা আপু তো এখনো হাবু ভাইয়ের জন্য নাকের জলে চোখের জলে একাকার অবস্থা করে ফেলে। তাছাড়া ফুপা ফুপুকে যতটা ভালোবাসে, ফুপু তার থেকে হাজারগুণ বেশি ভালোবাসে ফুপাকে। হিয়া রিদির পেটে গুঁতো মেরে বলল, এই ফাজিল দাদানের বউয়ের সামনে কি বলিস এগুলো? আর হাবু ভাই কি? দাদান যদি জানে ভাবির সামনে এসব নাম উচ্চারণ করেছিস, তাহলে তোর দুটো কানের একটাও জ্যান্ত থাকবে না। হাবু ভাই, বাহ, বেশ দারুণ একটা জিনিস পেল প্র্যাঙ্ক করার জন্য ভেবেই মুচকি হাসল আহি। হিয়া আর রিদির দিকে চেয়ে বলল, আমার কাছে এইসব কথা খুবই সিম্পল হিয়া, তোমরা নির্দ্বিধায় বলতে পারো। মনে মনে বলল, এর থেকেও বড় বড় বিষয়ের সম্মুখীন হয়েছি তখন যখন সামলে নিয়েছি নিজেকে, এটা তো চুনোপুটির মতো বিষয়। নানুমনি আহির সঙ্গে আরও অনেক গল্পসল্প করল, কথার ফাঁকে ফাঁকে এও বলল তারা যেন দ্রুত বাচ্চা নিয়ে নেয়। একবার যখন অ্যাক্সিডেন্ট ঘটেছে তখন তাড়াতাড়ি বাচ্চা নেওয়াই শ্রেয়। প্রত্যুত্তরে নানুমনিকে কিছু না বললেও মনে মনে বলল, বাচ্চা তো অনেক দূরের ব্যাপার, সংসারটা আদেও ঠিকভাবে গড়ে উঠবে কিনা তাই তো জানি না। দুদিনের মাথায় মাঝরাতে গা কাঁপুনি দিয়ে জ্বর এলো আহির। রিদির পাশে শুয়েছিল সে। সন্ধ্যার দিকে বেশ কয়েকবার হাঁচি আর কাশতে দেখেছিল রিদি আহিকে। এবার জ্বর বুঝতে পেরেই মাঝরাতে ওঠেই মায়ের রুমে দরজা ঠকঠক করল। দরজা খুলে হুমা ঘুমোজরানো কণ্ঠে বলল, কিরে, এত রাতে শরীর খারাপ লাগছে? জ্বর টর বাঁধালি? 100বার বলছি রিদি, সামনে বিয়ে, এবার একটু নিজের খেয়ালটা রাখো বলেই কপাল গলা চেক করে আবারও বলল, কোথায় শরীর তো ঠান্ডাই। উফাফ আম্মু, তুমি আমাকে কিছু বলতে দেবে? জ্বর আমার না, ভাবির গা কাঁপুনি দিয়ে জ্বর এসেছে, ফার্স্ট এইড বক্স দাও, আপাতত নাপা খাওয়িয়ে দেই। ফুপিকেও জানিয়ে যাই জ্বরের কথাটা। হায় 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 রে, সর্বনাশ করছে ও। রিদি, করোনা টরোনা হলো না তো? আল্লাহ, রিদি তুই আর ওরুমে যাস না। তোর সামনে বিয়ে, জ্বর টর বাঁধাস না। উফাফ, বিরক্ত করো না তো আম্মু, মূর্খের মতো কথাও বলো না। জ্বর হলেই করোনা হইছে মিছিল করা লাগবে কেন? সামনে থেকে সরো। হুদাই আলাপ একটা। মায়ের কথার অবাধ্য হয়ে নিজের বিপদ নিজে ডেকে আনিস না মা। তুই ও ঘরে যাবি না? তোর ফুপুকে আমি ডেকে তুলি তাও তুই যাবি না? তোরে আমার কসম রিদি, মায়ের অবাধ্য তুই হবি না, একটামাত্র মেয়ে তুই আমার। বলেই নাক টানতে শুরু করল হুমা। রিদি পড়ে গেল বিপাকে। হুমাও মেয়েকে জোর করে রুমে ঢুকিয়ে বলল, বাবার পাশে গিয়ে চুপ করে শুয়ে পড়, আমি তোর ফুপুকে পাঠাচ্ছি। ফজরের আজানের সময়ই হ্যাভেনকে জানানো হয় আহির ধুম জ্বর। এ খবর শুনে হ্যাভেনের বুকটা ধক করে ওঠে। সেবারের জ্বরে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে তাদের জীবনে। আবারও সেই জ্বর। আহির জ্বরটাকে সে স্বাভাবিক নিতে পারল না। এই জ্বরের কারণেই তাদের জীবনটা এলোমেলো হয়ে গেছে, তারা হারিয়েছে ছোট্ট একটা প্রাণকে, তাদের অংশকে। তার ওপর করোনা পরিস্থিতিতে এমন জ্বর বাঁধানো, ঢাকা থেকে তারা টাঙ্গাইল গিয়েছে। এই জ্বরটাকে সবাই স্বাভাবিক চোখে নেবে না। আবার সবার মন মানসিকতাও এক নয়। আহির খেয়াল রাখার জন্য সেখানে তেমন কেউ নেই, তার মায়েরও বয়স হয়েছে। সব মিলিয়ে প্রচণ্ড টেনশন নিয়েই ভোরে বেরিয়ে পড়ল হ্যাভেন। কথা ছিল রাতে 3 ভাই একসঙ্গে যাবে, কিন্তু হ্যারি, হীরাকে রেখেই সকাল সকাল বেরিয়ে পড়ল হ্যাভেন। পর্ব 37।
11:30টার দিকে দিলারা ভবনে পৌঁছায় হ্যাভেন। নানুমনির নামে এই ভবনটি নির্মাণ করা হলেও হ্যাভেনের মন চায় দিলারা নাম কেটে শান্তি নিকেতন লিখতে। এই যে সে এসেছে, বাড়িতে প্রবেশ করেনি, তবুও মনটা কেমন প্রশান্তিতে ভরে উঠছে। এরপর যখন নানুমনির কোলে মাথা রেখে নানারকম গল্পে মশগুল হবে, নানুমনির হাতে আলুমাখা ভাত খাবে, আহা, প্রাণটা একদম জুড়িয়ে যাবে তার। গেটের সামনেই রিদি আর হিয়া দাঁড়িয়ে ছিল। দুজনই একসঙ্গে হ্যাভেনকে কেমন আছো জিজ্ঞেস করল। উদ্ধত হ্যাভেন দীর্ঘশ্বাস ছেড়ে মৃদু হেসে বলল, ভালো আছি, তোরা ভালো? তোদের ভাবি কোন রুমে আছে? রিদি জানালো তার রুমে। হিয়া ড্রাইভারের হাত থেকে ফলগুলো নিয়ে এগিয়ে গেল ভিতরে। আর ড্রাইভার গাড়ি থেকে লাগেজ বের করে আবারও ভিতর চলে এলো। হ্যাভেন রিদির সঙ্গে টুকটাক কথা বলতে বলতে শার্টের হাতা ফোল্ড করে উঠানের একপাশে চাপকলে হাত মুখ ধুয়ে টাইলস করা ছোট্ট একতলা ছাদ বিশিষ্ট বাথরুমে ঢুকে পড়ল। রিদি ছুটে ভিতরে গিয়ে হিয়াকে বলল, এই হিউ, হাবু ভাইয়ের তালে বের কর তাড়াতাড়ি। তুই আবার দাদানকে হাবু বলছিস? কপালে কিন্তু ভীষণ দুঃখ আছে রিদি। সামনে বিয়ে, নিজের পায়ে নিজে কুড়াল মারিস না বই না। রিদি জিহ্বায় কামড়ে ধরে দাঁত বের করে হেসে উঠল, এক কান ছুঁয়ে বলল, এই প্রমিস করছি আর বলবো না। তুই কিন্তু ভাইয়াকে কিছু বলিস না। ওকে ওকে, তাহলে তোর জামাইকে বলিস গেটে যেন মোটা অঙ্কের টাকা পাই আর জুতোটা যেন আমার চোখের সামনেই মেলে রাখে একদম। দুজনই খিলখিল করে হেসে উঠল। তখনই ভিতরে ঢুকল হ্যাভেন। মুডি একটা ভাব নিয়ে বোনদের দিকে তাকিয়ে এগিয়ে এসে প্রশ্ন করল, হি হি করে হাসছিস যে, আমার তালে বের করেছিস? সবার সঙ্গে কথাবার্তা বলে নানুমনিকে জাস্ট দেখা দিয়েই আহির কাছে চলে গেল হ্যাভেন। রুবিনাও তার পিছু পিছু গেল। হ্যাভেন তাকে জিজ্ঞেস করে, কি খেয়েছে সকালে? ফোনে তো বললাম শুধু একটা ডিম খেয়ে আবার ঘুমিয়েছে, আর ওঠেনি, আমিও ডাকিনি। চিন্তিত মুখে একবার মায়ের দিকে তাকিয়ে আবার আহির দিকে তাকায় হ্যাভেন। কাঠের চেয়ারটা টেনে বিছানার পাশেই বসে হাত বাড়িয়ে কপাল চেক করে, দেখে বেশ গরম। হাত সরিয়ে নিয়ে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকে আহির ঘুমন্ত মুখশ্রীর দিকে। নাকের ডগা, ওষ্ঠজোড়া টকটকে লাল হয়ে আছে। কোকড়ানো সিল্কি চুলগুলো ফুলে ভীষণ এলোমেলো অবস্থা। গরমের মধ্যেও গায়ে পাতলা কাঁথা টেনে রেখেছে। চোখ ফিরিয়ে নিল হ্যাভেন রুবিনার দিকে, শান্ত দৃষ্টি মেলে বলল, এখন কিছু খাওয়ানো উচিত, তারপর অ্যান্টিবায়োটিক খাওয়ানো উচিত। রাতে ঘুম হয়নি ঠিকঠাক, এখন ঘুমাচ্ছে, ঘুমাক। 12টার পর উঠিয়ে দুপুরের খাবার খাওয়িয়ে ওষুধগুলো খাওয়িয়ে দেওয়া যাবে। যাও তাহলে, আমি আছি। তুই এখানে বসে থাকবি? একটু অবাক হয়েই প্রশ্নটা করল রুবিনা। কারণ তার ছেলে যে কতটা ধৈর্যহারা আর অশান্ত তা খুব ভালো করেই জানে সে। গম্ভীর কণ্ঠে হ্যাভেন উত্তর দিল, ছেলের মতিগতি বোঝা বড় দায় অবশ্য আহির প্রতি এখন যথেষ্ট সুগ্রাহী হ্যাভেন। ভেবেই স্বস্তির এক শ্বাস ছেড়ে বেরিয়ে গেল রুম থেকে। হ্যাভেনও দ্রুত ওঠে গিয়ে দরজা লক করে দিয়ে আবার পূর্বের স্থানেই বসল। তবে এবার আহির দিকে আরেকটু এগিয়ে বসল। কপাল চেক করে কাঁথা সরিয়ে গলায় আলতো স্পর্শ করল। কপালের তুলনায় গলার তাপমাত্রা আরও বেশি। কাত হয়ে ঘুমাচ্ছিল আহি। হ্যাভেনের স্পর্শে তার ঘুমে কিছুটা ব্যাঘাত ঘটেছে। ফলস্বরূপ বিরক্তিতে কপাল কুঁচকে নড়েচড়ে গা থেকে কাঁথা ফেলে দিয়ে চিত হয়ে আবারও গভীর ঘুমে তলিয়ে গেল। বাঁকা হেসে সোজা হয়ে বসল হ্যাভেন। পকেট থেকে ফোন বের করে হ্যারিকে কল করে কিছু সময় কথা বলল। ফোনে কথা বললেও তার দৃষ্টিজোড়া নিবন্ধ ছিল পুরোটাই আহির দিকে। এতটাই মগ্ন হয়ে দেখছিল যে একটা সময় চোখের পলক ফেলতেও ভুলে গেল। ফোনের ওপাশে হ্যারি কি বলছে না বলছে কিচ্ছু শুনতে পাচ্ছে না সে। শুধু অনুভব করছে তার হৃদস্পন্দন বেড়ে গেছে। সামনের এই ঘুমন্ত রমণীর ঘুমন্ত মুখশ্রী দীর্ঘ সময় নিয়ে তৃপ্তি সহকারে না দেখলে বুঝি আজ তার মরণই হবে। এতদিন সে কোথায় ছিল? কোন রাজ্যে বিভোর ছিল যে এই আশ্চর্যান্বিত সৌন্দর্যের অধিকারিণীকে নজরেই পড়েনি তার? 2 বছর সে কি করে এই দৃশ্যটাকে অবহেলা করতে পারল? সত্যি ভীষণ অপরাধ হয়ে গেছে তার দ্বারা। নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়ে ওষ্ঠজোড়া নাড়িয়ে চাপা স্বরে হ্যারিকে বলল, রাখছি, রাতে দেখা হচ্ছে। পকেটে ফোন রেখে তাকিয়েই রইল আহির দিকে। এলোমেলো ছোট্ট ছোট্ট চুলগুলো পুরো কপাল জুড়ে ছেয়ে আছে। পাতলা চিকন কালো ভ্রুজোড়ার মাঝবরাবর টকটকে লাল ছোট্ট একটি পিম্পলও জায়গা দখল করে নিয়েছে। না বোচা না তোরতরা মধ্যম আকারের নাকটা লালচে বর্ণ ধারণ করাতে বেশ আকর্ষণীয় লাগছে। কিন্তু মনটা খারাপ হয়ে গেল যখন নজরে পড়ল আহির নাকের বাম ভাগের ছিদ্রটার দিকে। গত 2 বছর এই পাশটায় তার দেওয়া নাকফুলটাই পড়েছিল সে। অথচ আজ এ পাশটা ফাঁকা।
নানা ভাইয়ের মৃত্যুর পর নানুমনিকে নাকফুল খুলতে দেখেছিল। সংস্কৃতির নিয়ম অনুসারে সকল মা বোনরাই এসব মেনে চলে। আধুনিকতার ছোঁয়া পেয়ে হয়তো অনেকেই এই নিয়ম এখন অনুসরণ করে না। ধর্মীয় কোন বিধানও নেই এ বিষয়ে। তবুও পূর্বযুগ থেকে এই রীতি মেনে আসছে মুসলিম জনগোষ্ঠী। বিয়ে তো ভেঙে যায়নি, স্বামীর দেওয়া গিফট হিসেবে পড়ে থাকলে খুব ক্ষতি নিশ্চয়ই হতো না। মেয়েটা ভীষণ জেদি, 2 বছর জেদটাকে দমন করে রাখলেও একটি ঝড় সব ওলটপালট করে দিল। ছোট্ট একটি নিঃশ্বাস ত্যাগ করে ঘড়িতে সময় দেখে আবারও আহির কপাল চেক করল। হাত সরিয়ে দৃষ্টি নিক্ষেপ করল আহির লাল টকটকে কোমল ওষ্ঠ জোড়ায়। জ্বরের প্রকোপে মেয়েটার পুরো মুখশ্রীটাই বদলে গেছে, পাশাপাশি চোখে লাগছে খুব, যদিও গায়ের ফর্সা বর্ণটা বেশ ফ্যাকাশে লাগছে, তবুও গায়ের গড়ন বরাবরের মতোই মাত্রাতিরিক্ত আকর্ষণীয় লাগছে। গায়ের গড়নেই যেন বৈবাহিক ছাপ স্পষ্ট। আর এই ছাপটা ফেলেছে সে নিজেই। ভাবতেই বক্ষস্থলে সুখ এবং খুশির ঢেউ খেলে গেল। তৃপ্তময় শ্বাসত্যাগের পাশাপাশি ওষ্ঠকোণে ফুটে উঠল কুটিল হাসি। বড্ড আফসোস হতে লাগলো এবার। 2 বছর কতস্তবার এই ঠোঁটে ঠোঁট নেড়েছে সে, অথচ কখনো একটিবারের জন্য দুজনের ঠোঁটে ঠোঁটে হয়নি কোন কথোপকথন। তবে অসংখ্য বার আহির বিতৃষ্ণাগুলোর সাক্ষী হয়েছে। ভাবনাগুলো যখন গভীর থেকেও গভীরে পদার্পণ করছিল, আচমকাই দৃষ্টি আটকে যায় আহির বক্ষস্থলের বিভাজনের মাঝবরার লাল তিলটার দিকে। হয়তো কখনো প্রেয়সীর চোখে চোখ রেখে বোনা হয়নি অসংখ্য স্বপ্নের জাল। ঠোঁটে ঠোঁট রেখে হয়নি অনুভূতি মিশ্রিত কোন বাক্যবায়। কখনো বক্ষস্থলে নিশ্চিন্ত মনে ঘুমোতে দেয়নি। দীর্ঘ সময় নিয়ে শুনতে দেয়নি তার হৃদয়ের স্পন্দনগুলো। দেয়নি প্রশান্তিময় শ্বাস ত্যাগ করতে। দেয়নি পরিতৃপ্ত শ্বাস গ্রহণ করতে। তবে অসংখ্যবার তার এই বক্ষস্থলে নিজের প্রশান্তিটুকু ঠিক খুঁজে নিয়েছে। স্বার্থপরতা করেছে খুব। চোখ থাকতেও অন্ধের মতো মেয়েটার মাঝে ডুবে থেকেছে। মন থাকতেও দেয়নি একটুখানি তার পরশ। বড্ড অপরাধ হয়ে গেছে তার দ্বারা। লম্বা এক শ্বাস ত্যাগ করল হ্যাভেন। তার দৃঢ় দৃষ্টিজোড়ায় আহিকে পুরোটাই বদ্ধ করে নিল। অদম্য কিছু ইচ্ছেরা মন মস্তিষ্কে কিলবিল শুরু করে দিল। শরীর জুড়ে বয়ে গেল শীতল এক শিহরণ। আহির প্রতিটা নিঃশ্বাস গ্রহণ এবং ত্যাগের মুহূর্তে বক্ষস্থলের ওঠানামার সে দৃশ্য তার মাথা ঝিম ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। ওষ্ঠজোড়ায় তার নিষ্পিস শুরু হয়ে গেল। অদম্য কিছু ইচ্ছেরা আছড়ে পড়ল তার বক্ষ পিঞ্জরায়। এক ঢোক গিলে আরো কাছে এগিয়ে গিয়ে দৃঢ় দৃষ্টি নিক্ষেপ করে তিলটায় সবে ওষ্ঠজোড়া ছোঁয়াবে সেই ক্ষণেই আতকে ওঠে সরে গেল সে। চোখ বন্ধ করে বার কয়েক শ্বাস নিয়ে বিড়বিড় করল, না অনেক তো হলো জোরপূর্বক অধিকারের খেলা। শরীরের তাগদ আর কত, মনের ওপর কিচ্ছু নেই। অগোচরে ভালোবাসার অধিকার থাকলেও এই গভীর স্পর্শ দেওয়ার অধিকারটুকু বোধ হয় আহি দেয়নি। সোজা হয়ে বসে নিজেকে স্বাভাবিক রাখল হ্যাভেন। ঘড়িতে সময় দেখল একটা ছুঁই ছুঁই। অনেক বেশি সময় অতিবাহিত হয়ে গেছে। এবার আহিকে ডাকতে হবে। অনেক ঘুমিয়েছে, একেবারে মাথা নষ্ট করে দেওয়া ঘুম হয়েছে আর নয় ভেবেই আবার এগিয়ে গিয়ে আহির গালে আলতো ছুঁয়ে ডাকতে থাকল, আহি, আহি, আহি। নড়েচড়ে আচমকাই চোখ মেলে তাকালো আহি। কপাল কুঁচকে দুভ্রুজোড়ার মাঝে মোটা দাগ ফেলে ঘুমু ঘুমু দৃষ্টি নিক্ষেপ করল হ্যাভেনের দিকে। হাত সরিয়ে নিল হ্যাভেন, তার অমন ঘুমকাতুরে মুখশ্রী ফোলা দুটো চোখ দেখে থতমত খেয়ে গেল। কি জানি কি হয়ে গেল তার। বক্ষস্থল কেঁপে উঠল কেমন। নিঃশ্বাস হয়ে গেল ভারী। নিজেকে সংযত রাখতে গিয়েও কেমন দিশেহারা হয়ে গেল। তাই অমন ভাবেই থতমত খাওয়া কণ্ঠে প্রশ্ন করল, ঘুমিয়েছ? না মানে ঘুম হয়নি? আর একটু ঘুমাবে? বিষয়টা বুঝতে ঠিক 1.5 মিনিট সময় লাগলো আহির। তড়িতগতিতে শটান হয়ে ওঠে বসল সে। হ্যাভেনও সোজা হয়ে চেয়ারে বসে আহির দিকে তাকিয়ে রইল। আহি আশপাশে অশান্ত নজর বুলিয়ে পাশ থেকে ওড়নাটা উঠিয়ে গায়ে জড়িয়ে একটুখানি চোখ ডলে নিয়ে হাই তুলে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল হ্যাভেনের দিকে। জ্বরে মাথা ভন ভন করছে। শরীর ব্যথায় অসহ্য হয়ে উঠেছে। ঠান্ডা লাগায় নিঃশ্বাসটুকুও ঠিকভাবে নিতে পারছে না। আর একটু ঘুমাতে পারলে বোধহয় আরাম পেত। কিন্তু এই উন্মাদটা কখন এলো? কি আশ্চর্য ব্যাপার না! ঘুম থেকে ডেকে তুলে প্রশ্ন করছে ঘুম হয়নি আর একটু ঘুমাবে? বাহ এমপি সাহেব বাহ, জবাব নেই আপনার। কেন হাবু ভাই, আমি কি বিছানায় শুয়ে চোখ বুজে নাচানাচি করছিলাম যে ঘুম থেকে তুলে প্রশ্ন করছেন ঘুমিয়েছি কিনা বা আরেকটু ঘুমাবো কিনা? ঘুমকাতুরে কণ্ঠে জোরপূর্বক কাঠিন্যতা মিশিয়ে দাঁতে দাঁত চেপে কথাটি বলল আহি। পর্ব 38। বিস্ময় কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেল হ্যাভেন।
হাবু নামটায় ভীষণ অ্যালার্জি তার। এই নামটার জন্যই ছোট সময় প্রচণ্ড রেগে নানুবাড়ি আসাই বাদ দিয়েছিল। হ্যাভেন নামটা নানুমনির ভালো লাগতো না। তাই সে শর্টকাটে ভালোবেসে হাবু বলেই সম্বোধন করেছিল। শুধু নানুমনির মুখে এই নামটি নিয়ে কোন বিরোধিতা করেনি, কারণ নানুমনিকে সে ভীষণ ভালোবাসে। কিন্তু যখন হ্যাভেন বাদ দিয়ে সবাই এ নামেই ডাকতে শুরু করে, এমনকি ভাই বোনরা সহ নানুবাড়ির সকল বন্ধুবান্ধবরাও এ নামেই ডাকে, কেউ কেউ আবার হাসির পাত্রও বানায়, তখন প্রচণ্ড ক্ষেপে যায় সে। সকলের সঙ্গে রাগারাগি করে কিছু সময়ের জন্য এই নামটি ভুলাতে পারলেও হুটহাট ভুলবশত তারা ঠিক হাবু বলেই ডেকে ফেলত। তাই রাগ করে বন্ধুদের সঙ্গে মেলামেশা বাদ দিল। কিন্তু রিদির বড় ভাই রিজভি যখন বাড়ির ভিতরেও তাকে ভুলবশত এ নামে ডেকে ফেলে মেজাজ চরমভাবে বিক্ষিপ্ত হয়ে যায়, যার ফলে বেশ কয়েক মাস নানুবাড়ি আসাও বাদ দেয়। তারপর থেকেই সকলকে কড়াকড়ে নিষেধ করা হয়েছে এসব নামে না ডাকতে। নানুমনি ডাকলেও অন্য কেউ যেন এই নামে সম্বোধন করার সাহস না দেখায়। যদি ভুলক্রমে কেউ এই সাহস দেখায় তো তাকে কঠিন শাস্তি পেতে হবে। আজ সাহস দেখিয়েছে আহি। শাস্তি তারও পাওয়ার কথা, কিন্তু আহি কি করে জানলো তাকে হাবু নামে ডাকা হতো? নিশ্চয়ই এর পিছনে নানুমনি বা অন্য কেউ আছে। মানা যায় এসব তার বউয়ের সামনে প্রেস্টিজ একেবারে পাঞ্চার করে দিল। এই মেয়েটাও তো কম দুষ্ট নয়। শেষমেশ হাবু তার সঙ্গে আবার ভাই। হাবুটা না হয় কারো থেকে শুনেছে ভাইটাকে যুক্ত করতে বলেছিল। হাজবেন্ড আমি তার আমাকে ভাই বলা একটু বেশি বেশি হয়ে গেল না? আহি বিরক্ত ভঙ্গিতেই চেয়ে আছে হ্যাভেনের দিকে। অথচ সে যে কি ভুল করে ফেলেছে ঘুণাক্ষরেও টের পাচ্ছে না। কয়েক সেকেন্ডের ব্যবধানেই হ্যাভেনের চিন্তান্বিত বিস্ময়ভরা চেহারা নিমিষেই উধাও হয়ে গেল। তবে একরাশ ক্রোধ ফুটে উঠল চোখে মুখে। বসা থেকে ওঠে বিছানায় এক হাঁটু গেড়ে বসে আহির দিকে তেড়ে গিয়ে কাঁধে শক্ত করে চেপে ধরল। দৃষ্টিজোড়া দৃঢ়। আচমকাই এমন কিছু হওয়াতে চমকে গেল আহি। চোখ দুটোতে ভয়ের ছাপ স্পষ্ট হয়ে উঠেছে। এক ঢোক গিলে নিজের ভয়টা নিবারণের চেষ্টা করল। মুখ ফুটে কিছু বলার জন্য ওষ্ঠ জোড়া ফাঁক করতেই হ্যাভেন ক্রোধান্বিত স্বরে দাঁতে দাঁত চেপে বলল, আই এম ইউর হাজবেন্ড, ডোন্ট কল মি ব্রাদার, ড্যাম ইট। জ্বরে শরীরের সমস্ত শক্তি ক্ষীণ হয়ে এসেছে, পুরো শরীর জুড়ে টনটনে এক ভাবের সৃষ্টি হয়েছে। হ্যাভেনের শক্ত হাতের চাপে সেই ব্যথা যেন দ্বিগুণ বেড়ে গেল। কোনোরকমে হ্যাভেনের ক্ষিপ্ত চেহারার দিকে দৃষ্টিপাত করে ভাঙা আওয়াজে বলল, আহ লাগছে, ছাড়ুন, ব্যথা পাচ্ছি। আহির ব্যথা পাওয়া, ঠান্ডায় কণ্ঠস্বরের বিকৃতি, টনক নাড়িয়ে দিল হ্যাভেনের। মুহূর্তেই চোখমুখে স্বাভাবিকতা ফিরিয়ে আনার চেষ্টা করে মনে মনে নিজেই নিজেকে গালি দিল। নিজের ক্ষিপ্ত আচরণটা এত করেও ত্যাগ করতে পারছে না। সেই আগের হ্যাভেন কি সে কিছুতেই হয়ে উঠতে পারবে না? যে ক্ষিপ্ততার জন্ম হয়েছে এক কলঙ্কময়ী নারীর জন্য, সেই ক্ষিপ্ততাকে কি এই পবিত্রময়ী নারীর জন্য ত্যাগ করতে পারবে না? চোখ বন্ধ করে লম্বা এক শ্বাস ছেড়ে আহিকেও ছেড়ে দিল হ্যাভেন। থমথমে মুখভঙ্গিতে বিছানা ছেড়ে ওঠে, পিছন ঘুরে ক্ষীণ স্বরে আমি মাকে পাঠাচ্ছি বলেই রুম ত্যাগ করল। রিজভির রুমের সিঙ্গেল সোফাটাতে পায়ের ওপর পা তুলে বসে আছে হ্যাভেন। তার থেকে 3 হাত দূরে দোকান ধরে কাদো কাদো মুখ করে দাঁড়িয়ে আছে রিদি। রিদির বামপাশে দুহাত দূরে হিয়া অদ্ভুত মুখে ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। তার মুখভঙ্গিটা এমন যে না পারছে হাসতে আর না পারছে কাঁদতে। তবে মেয়েটার সামনে বিয়ের 7 দিন আগে এমন স্মরণীয় ঘটনা ঘটবে জানলে আগেভাগেই ছোটখাটো একটা সেলিব্রেশন করে ফেলত। এই মুহূর্তে তার ইচ্ছে করছে সুন্দর সুন্দর কিছু ফটোশ্যুট করতে বা এই ফাটাফাটি দৃশ্যটুকু ভিডিও করে রিদির হবু বরকে সেন্ড করতে। কিন্তু ভাইটাকে জমের মতন ভয় পাওয়াতে এই অসাধ্যটা সাধন করতে পারছে না। দেখা যাবে এমন কিছু করতে গেলে রিদিকে দারুণভাবে রুম থেকে বের করে দিয়ে রিদির স্থানে তাকে দাঁড় করিয়ে দেবে। তাই চুপচাপ দাঁড়িয়ে থেকে দৃশ্যটুকু একা একা উপভোগ করাই শ্রেয় মনে করল। কি সিস্টার, তুমি কি তোমার পানিশমেন্টের ভিডিও হওয়ার অপেক্ষাতে আছো? থার্ডটার স্বরে কথাটি বলেই তৎক্ষণাৎ দাঁতে দাঁত চেপে বলল, যা বলেছি চুপচাপ কর। 20 বার উঠবোস করবি, একবারও কম নয়, পুরো 20 বার। এতে ব্যায়ামও হয়ে যাবে, সারাজীবন মনেও থাকবে যেখানে সেখানে যাতা বলার শাস্তি কি হতে পারে। নাও স্টার্ট। হ্যাভেনের ধমক খেয়ে ঠোঁট ফুলিয়ে প্রায় কেঁদে দিয়েই উঠবোস শুরু করল রিদি। হ্যাভেন মুচকি হেসে চুলগুলো আঙুলের ফাঁকে নিয়ে পিছন দিক আছড়ে নিল। তারপর বেশ আয়েশের ভঙ্গিতে সোফায় পিঠ হেলিয়ে দিয়ে হিয়াকে উদ্দেশ্য করে বলল, তুই মূর্তির মতো দাঁড়িয়ে না থেকে আমার জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আয়। আমার আদুরে হবু বিবাহিতা বোনটার পানিশমেন্ট দেখতে দেখতে আমি যখন ক্লান্ত হয়ে পড়ব তখন একটু গলা ভিজিয়ে নিতে হবে না?
দুপুরের দিকে খাবার খেয়ে ওষুধ খেয়ে আবারও ঘুমিয়েছিল আহি। ঘুম ভাঙল একেবারে সন্ধ্যার পর। আশ্চর্যজনক হলেও সত্যি দুপুরের মতন এবারও বিছানার পাশে হ্যাভেনকে বসে থাকা অবস্থায় দেখতে পেল। দৃষ্টিজোড়া ফোনে নিবন্ধ থাকায় আহির যে ঘুম ভেঙেছে বুঝতে পারেনি হ্যাভেন। আহি প্রথমে আশ্চর্য হলেও কিছুক্ষণ পার হওয়ার পর বেশ বিরক্ত বোধ করল। তার ঘুম ভেঙেছে অথচ মানুষটা ফোনে এতটাই বিজি যে তাকে খেয়ালই করছে না। যদি তাই হবে নাটক করে এই ঘরে এসে বসে থাকতে কে বলেছে? পরক্ষণেই ভাবল এর থেকে বেশি কী আশা করা যায় মানুষটার থেকে? আমিও না বড্ড পাগল, এখনো এত এক্সপেকটেশন যে কেন রাখি ধুর। শরীরে ব্যথাবোধ অনেকটাই কমে গেছে। আগের তুলনায় খানিকটা সুস্থতা বোধ করছে আহি। তবে ঠান্ডাটা কাটেনি। এক জায়গা থেকে আরেক জায়গার পানি খাচ্ছে, আবার গোসল করতে হচ্ছে, এসবের জন্যই এমন জ্বর বাঁধল তার। কিন্তু কি করবে, এখানে তো আরও বেশ কিছুদিন থাকতে হবে। দীর্ঘশ্বাস ছেড়ে ওঠে বসল। সে উঠতেই হ্যাভেন দ্রুত ফোন পকেটে ঢুকিয়ে বিচলিত কণ্ঠে প্রশ্ন করল, ঘুম ভেঙে গেছে? আহি তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করতেই হ্যাভেন ওঠে তার কাছে আসলো, হাত বাড়িয়ে কপাল চেক করল। তেমন তাপ নেই। স্বস্তির শ্বাস ছেড়ে গলায় স্পর্শ করার পূর্ব মুহূর্তেই আহি ছিটকে সরে গেল। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে কিছু সময় নিশ্চুপ থাকল। নিজের মনের সঙ্গেই কি সব বোঝাপড়া করে নিয়ে ক্ষুব্ধ কণ্ঠে বলল, পারলেন না তাই না? আমার শরীর না ছুঁয়ে থাকতে পারছেন না। বারবার ছলে বলে কৌশলে আমার দেহটাকে নিজের কাছে টানার চেষ্টা করছেন। এজন্যই এখানে আসতে চাইনি আমি, ঠিক এ কারণেই। এত নাটক না করে সোজাসুজি বলুন আমার শরীর ছোঁয়ার তাগদ অনুভব করছেন। আপনার চরিত্র অনুযায়ী ব্যবহার করুন। তবুও নাটক করবেন না। প্রচণ্ড রেগে গেল হ্যাভেন। মাথা যেন নষ্ট হয়ে গেল একেবারে। চোখ মুখে ফুটে উঠল অস্বাভাবিক ক্রোধ। চিৎকার করে ওঠে বলল, হ্যাঁ হ্যাঁ, তোমার শরীর ছুঁতেই এসেছি, তোমার সঙ্গে ইন্টিমেট হওয়াটাই আমার মূল উদ্দেশ্য। তাহলে এখনো চুপ আছি কেন? আমার তো চুপ করে হাত গুটিয়ে থাকার কথা নয়, বরং খোল কাপড় খোল। গা থেকে ওড়না টেনে মেঝেতে ফেলে দিতেই আঁতকে উঠল আহি। মিনমিনে কণ্ঠে বলল, ছি, আপনি এত জঘন্য। আমার থেকেও জঘন্য তুমি এবং তোমার মন মানসিকতা। এই মন মানসিকতার জন্মই দিয়েছেন আপনি মি হ্যাভেন তালুকদার। স্যাট আপ। গলার স্বরটা নিচু করে কথা বলো। এটা কোন ভদ্র পরিবারের মেয়ের আচরণ নয়। জ্বর কমেছে কিনা এটাই চেক করছিলাম, এতটা রিয়্যাক্ট কেন করছো? যদি শারীরিক চাহিদা মেটাতে আসতাম তাহলে ঘন্টার পর ঘন্টা হাত পা গুটিয়ে তোমার পাশে বসে থাকতাম না। আমি আমার ভুল স্বীকার করে নিতে জানি বলে এটা ভেবো না আমার ঠিককে তুমি ভুল বললে সেটাও স্বীকার করে নেব। আপনি আমার ভদ্রতা নিয়ে প্রশ্ন করছেন? তুমি আমার চরিত্র নিয়ে প্রশ্ন করছো? হ্যাঁ করছি। ক্ষেপে গেল হ্যাভেন। দুহাতে আহির দুকাঁধ প্রচণ্ড শক্ত করে চেপে ধরে ক্রোধে ফেটে পড়ল। বলল, চরিত্র যদি খারাপই হতো রূপসার মতো মেয়ের জন্য জীবন নষ্ট করতাম না। চরিত্র যদি খারাপই হতো তোমায় বিয়ে করে ঘরে তুলতাম না। আমার স্ট্যান্ডার্ডের অহরহ ছেলেরা কি করে বেড়ায় খোঁজ নিয়ে দেখো। আমার পিছনে, আমার ক্ষমতা, আমার টাকা পয়সার লোভে কত মেয়েরা স্বেচ্ছায় শরীর বিলাতে আসে, একবার খোঁজ নিয়ে দেখো। যদি চরিত্র খারাপই হতো এতগুলো মাস তোমার সঙ্গ না পেয়ে ঠিক অন্য কারো সঙ্গ খুঁজে নিতাম। এটা জাস্ট আমার হাতের ময়লা। স্তব্ধ হয়ে গেল আহি। হ্যাভেন তাকে ছেড়ে দিয়ে ওঠে দাঁড়ালো, মেজাজটা প্রচণ্ড বিগড়ে গেছে তার। আর এক মুহূর্ত এখানে থাকলে এই মেয়ের গায়ে হাত ওঠে যাবে আজ। তাই রুম ছাড়তে উদ্যত হল। আহি তার চলে যাওয়া বুঝতে পেরে তৎক্ষণাৎ বিছানা ছেড়ে ওঠে দাঁড়ালো, হ্যাভেনের দিকে এগিয়ে যেতে নিতেই মাথাটা কেমন ঘুরে এলো। চারদিক অন্ধকার হয়ে পড়ে যেতে নিতেই হ্যাভেন আতকে ওঠে, জাবটে ধরল তাকে। চোখে মুখে বিস্ময়ের সঙ্গে ভয় স্পষ্ট হয়ে উঠল হ্যাভেনের। বিচলিত হয়ে প্রশ্ন করল, এই আহি, কি হয়েছে? কেমন লাগছে তোমার? কি হলো হঠাৎ? কিছু হয়নি, আপনি আমাকে ছাড়ুন প্লিজ, আমার গা ঘিন ঘিন করছে। যেসব মেয়েরা আপনার হাতের ময়লা তাদের কাছেই যান। লিভ মি প্লিজ। দুর্বল কণ্ঠে উত্তর দিল আহি। এবার সত্যি তোমাকে আমি মার দিব আহি। আমি এতটা ধৈর্যশীল নই, সিরিয়াসলি বলছি। এতটা নির্বোধের আচরণ তোমাকে মানায় না। তুমি কিন্তু বাচ্চা মেয়ে বা ইমম্যাচিওর নও। যথেষ্ট বোঝো তুমি, তাই আমার কথার অর্থগুলো আশা করি বুঝেছ। যদি আমার ওসব কিছুরই নেশা থাকতো তাহলে ঘন্টার পর ঘন্টা এখানে হাত পা গুটিয়ে বসে থাকতাম না। ঘন্টার পর ঘন্টা এখানে কে বসে থাকতে বলেছে আপনাকে? তোমার কি মনে হয় আমি অন্যের প্ররোচনায় কাজ করার মানুষ?
শক্ত হাতে আহিকে ধরে আছে হ্যাভেন। আহি মুখ তুলে তার দিকে তাকিয়ে ভেঙচি কাটল। বলল, সাধু সন্ন্যাসী একেবারে অন্যের প্ররোচনায় কাজ করে না। ঠিকই তো, ভাইদের প্ররোচনায় নিজের বউকে বশে আনার জন্য ওঠে পড়ে লেগেছেন। ওষ্ঠকোণে কুটিল হাসির দেখা মিলল হ্যাভেনের। বুকের ভিতরটায় বয়ে গেলে শীতল শিহরণ। আহিকে সামান্য উঁচিয়ে নিজের কোলে বসালো। চমকে গিয়ে বুক পিঠে দুহাতে ধাক্কা দিল আহি। নিচু কণ্ঠে বলল, কি করছেন, ছাড়ুন, এমন করলে কিন্তু আমি এখান থেকে চলে যাব। পাত্তা দিল না হ্যাভেন এক হাতে আহির পিঠ আঁকড়ে অন্য হাতে চুলগুলো সরিয়ে ঘাড়ে আলতোভাবে চেপে কপালে কপাল ঠেকিয়ে মৃদু স্বরে প্রশ্ন করল, কি বললে? বললাম চলে যাব। লজ্জা করে না এত কিছুর পরও এভাবে আমাকে স্পর্শ করছেন? বাড়াবাড়ি করো না আহি, আমি পরপুরুষ নই। নিজ পুরুষও নন। ঠিক কিছু সময় পূর্বে তুমি নিজ মুখে বলেছ তুমি আমার বউ, তাহলে নিজ পুরুষ হলাম না কি করে? শিউরে উঠল আহি। হ্যাভেনের তপ্ত শ্বাসগুলো তার পুরো মুখশ্রীতে যেন লেপ্টে যাচ্ছিল। অতি পরিচিত উত্তপ্ত শ্বাসগুলো যেন আজ ভীষণ অপরিচিত লাগছে। হয় না এমন চেনা তবুও অচেনা? আজকের এই মুহূর্তে অনুভব করা প্রতিটি নিঃশ্বাসে যেন মিশে আছে অন্যরকম এক মাদকতা, যা তাকে খুব করে কাছে টানছে। হ্যাভেনের কণ্ঠধ্বনিতে যেন মাখামাখি হয়েছে অজস্র অনুভূতিদের, যা তার বুকের ভিতর সূক্ষ্ম এক ব্যথার উৎপত্তি ঘটাচ্ছে। চোখ বুজে আবারও দুহাতে হ্যাভেনের বুকে ধাক্কা দিল, ফলে আরও গভীরভাবে জড়িয়ে ধরল হ্যাভেন। বলল, সুস্থ হয়ে ওঠো, দূরে দূরেই থাকবো, কিন্তু এমন অসুস্থতায় একা ছাড়া সম্ভব না। তোমার মা, বাবা বা বোন নেই এখানে, তাই নিশ্চিন্ত মনে কারো ওপর ভরসা করে একা ছাড়তে পারছি না। ভালো আচরণ না করতে পারলে তিক্ত বলিও শুনিও না সুন্দরী। এটা ঠিক তোমার সাথে যায় না। আর হ্যাঁ, কিছুক্ষণ আগের ভেঙচিটা 1000 বার দিও, কোন বারণ নেই। সুন্দরী বউয়ের চুমু ইশারা উপভোগ করার ভাগ্য তো হলো না। মোহময় এই মুখশ্রীর বাঁকা ভনিতাই না হয় উপভোগ করি। এতদিনের করা অসভ্যতাগুলো অন্যরকম ছিল, যা আহিকে বিরক্ত করার পাশাপাশি অসহ্য করে তুলত। গা ঘিন ঘিন করত খুব। বুকের ভিতর সৃষ্টি করত একরাশ বিতৃষ্ণা। কিন্তু আজকের বলা প্রতিটি অসভ্যতাময় ঘেরা বাক্য, এ মুহূর্তে করা স্পর্শ, উত্তপ্ত ভারী নিঃশ্বাসের শব্দগুলো তার বুকের ভিতরটা যেন এলোমেলো করে দিচ্ছে। রাগ হচ্ছে তবে ঘৃণা নয়। অস্বস্তি হচ্ছে তবে অস্বস্তিগুলোতে মিশে রয়েছে এক সমুদ্র পরিমাণ লজ্জা। কই আগে তো কখনো এমন লজ্জা পায়নি সে। অসহ্য, ছাড়ুন আমায়, আপনি কোনোদিন শোধরাবেন না। চরম অসভ্য আপনি। হো হো করে হেসে উঠল হ্যাভেন। হাসতে হাসতেই আহিকে কোলে করে চট করে উঠে দাঁড়ালো। এতটা আনন্দানুভূতি হচ্ছিল তার যে খুশিতে কয়েক পাক ঘুরানি দিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। মাথাটা ভনভন করছে আহির। পুরো পৃথিবী যেন ঘুরছে। কিন্তু ওয়াশরুমের দরজার সম্মুখে যেতেই চমকে গিয়ে চিল্লিয়ে উঠল, এটা কি হচ্ছে? আপনি আবার আমার ওপর জোর জুলুম করছেন? এখানে কেন যাচ্ছেন? আরে আজব আল্লাহ, ছাড়ুন আমায়। বলেই হাত পা ছোড়াছুড়ি করতে শুরু করল। চলবে।